এক বছর, একটা বছর কেবল একটা ভুলের জন্য। যাকে ভালোবেসেছিলাম সেই আমার শাস্তির কারণ। আজ ফিরলাম, ভেবেছিলাম পরিবার অন্তত জড়িয়ে ধরবে, কিন্তু তারা তো আমার ছায়াটাও সহ্য করতে পারলো না। এই শহরটা বদলে গেছে, কিংবা আমি বদলে গেছি। কেউ চায় না আমাকে, কেউ বিশ্বাস করে না আমাকে। আমি কি সত্যি অতটা অচেনা হয়ে গেছি? জীবনটা যেন একটা পুরনো বাস, ছাকা করছে কিন্তু গন্তব্য নেই। হয়তো আমাকেও চলতে হবে একা, নিজের গল্পটা আবার লিখতে হবে। এবার আর কারোর জন্য না, শুধু নিজের জন্য। কথা শেষ করেই নিজের চোখের জল মুছে নেয় অয়ন। এই শহরে যে আজ সে বড্ড একা। রাত গভীর হয়ে আসছে। অয়ন তখন রাস্তার পাশে বাস স্টপের ছাউনিতে শুয়ে পড়ে। প্রিয় দর্শকরা, চলুন এই ফাঁকে আপনাদেরকে আজকের গল্পটা বুঝিয়ে দেয়। অয়নের বাবা ঢাকা শহরের একজন নামী ব্যবসায়ী। অয়ন তাদের দুমাত্র ছেলে, অর্থাৎ অয়নের একজন বড় ভাই আছে। অয়ন কখনো তার বাবার টাকা দিয়ে অ্যাটিটিউড দেখাতো না। তাদের হ্যাপি ফ্যামিলি ছিল, কিন্তু কলেজে উঠে অয়নের দেখা হয় মায়াবতীর সাথে, যার মায়ায় অয়ন আজ এখানে। ওই মেয়েটার নাম ছিল আনিকা। কলেজের প্রথম দিন থেকে তাদের বন্ধুত্ব শুরু হয়, তারপর প্রেম। অয়ন পুরো কলেজের টপার ছিল। তাদের ভালোবাসার জীবন সুন্দরই চলছিল, কিন্তু তাদের সম্পর্ক ঠিক থাকে না যখন তাদের সম্পর্কে তৃতীয় পক্ষের আগমন হয়। ছেলেটা ছিল তানভীর। তানভীরের টাকা দেখে আনিকা তানভীরের কাছে চলে যায়, আর এইদিকে তানভীর অয়নকে মাদক পাচারের মিথ্যে অপবাদ দিয়ে প্রিন্সিপালের কাছে ফাঁসিয়ে দেয়। তারপর থানা, তারপর আদালত, তারপর 1 বছরের জেল। 1 বছর পর আজ জেল থেকে বেরিয়ে সর্বপ্রথম নিজের বাড়িতে যায়, কিন্তু সেখানে কেউ তাকে গ্রহণ করে না। পরিবারের সবাই মিলে তাকে বাড়ি থেকে বের করে দেয়, আর তারপরে তো জানি না। এখানে সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দিলাম। গল্পের সাথে থাকলে ভালোভাবে জানতে পারবেন। তাহলে চলুন গল্পে ফিরে যায়। সকালে কোনো একজনের ডাকে অয়নের ঘুম ভেঙে যায়। অয়নের ঘুম ভাঙলে অয়ন দেখে ঝাড়ুদার তাকে ডাকছে। এই ছেলে, ওঠো, এটা থাকার জায়গা না, সকাল হয়ে গেছে। অয়ন উঠে বসে। তার মাথাটা ছিমছিম করছে। সারা রাত ঘুম হয়নি, পেটে কিছু পড়েনি। সে ঝাড়ুদারের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে যায়। পকেটে একটা টাকাও নেই যে কিছু কিনে খাবে। হাঁটতে হাঁটতে অয়ন একটা নির্জন জায়গায় গিয়ে থামে। চারদিকে শুধু গাছপালা, কোনো মানুষের চিহ্ন নেই। তখন একদিক দিয়ে কয়েকজনের দৌড়ে যাওয়ার শব্দ শোনা যায়। অয়ন উৎসুক হয়ে সেদিকে যায়। দেখতে পায় একজন লোককে কিছু গুন্ডা চারদিক থেকে ঘিরে ধরেছে। তাদের হাতে লাঠি আর রড। ভদ্রলোকটা ভয় কাঁপছে। অয়ন তখন কি বলবে বুঝতে পারছিল না। তার মনে হলো এই লোকটাকে সাহায্য করা তার নৈতিক দায়িত্ব। সে রাস্তার পাশে একটা রডের টুকরো দেখতে পায়। সঙ্গে সঙ্গে অয়ন সেই রডের টুকরোটা হাতে নিয়ে গুন্ডাদের উপর আক্রমণ করে। অয়ন কয়েকজন গুন্ডাকে আঘাত করে। তারা অপ্রস্তুত হয়ে যায়, কিন্তু একজন এসে পেছন দিয়ে অয়নের মাথায় আঘাত করে। অয়নের মাথার পেছন দিয়ে রক্ত পড়তে থাকে, কিন্তু অয়ন থেমে যায় না। সে পেছনে ফিরে সেই গুন্ডাকে আঘাত করে। তখনই পুলিশের আগমন হয়। পুলিশরা সব গুন্ডাকে আটক করে। হঠাৎ অয়ন অজ্ঞান হয়ে মাটিতে পড়েছে। ভদ্রলোকটা দৌড়ে এসে অয়নকে ধরে। এই অফিসার, তাড়াতাড়ি ছেলেকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। অফিসাররা অয়নকে গাড়িতে তুলে নেয়। ভদ্রলোক অয়নের পাশেই বসে। তারপর হাসপাতাল, তারপর অপারেশন থিয়েটার। ভদ্রলোক তার স্ত্রীকে কল করে হাসপাতালে আসতে বলেন। প্রায় 6 ঘন্টা পর অয়নের জ্ঞান ফিরে। সে চোখ খুলে দেখে সে একটা হসপিটালের বিছানায় শুয়ে আছে। তার মাথায় ব্যান্ডেজ করা। পাশে বসে আছে সে ভদ্রলোক এবং একজন মধ্যবয়স্ক মহিলা। মহিলার চোখে মুখে গভীর উদ্বেগ। বাবা, এখন কেমন লাগছে? ভালো। আপনারা কারা? আমি সালমান সাহেব, আর ইনি আমার স্ত্রী। তুমি না থাকলে আজ হয়তো আমি আর বেঁচে থাকতাম না। তুমি নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছ। এটা আমার কর্তব্য ছিল। অনেক ভাগ্য করে তোমার মতো একজন ছেলে পেয়েছি। আচ্ছা, তোমার পরিবারের কারো নাম্বার দাও, তারা হয়তো অনেক টেনশন করছে। এই পৃথিবীতে আমার জন্য টেনশন করার মতো কেউ নেই। তার মানে তোমার কি কোনো পরিবার নেই? আমার পরিবার থেকেও নেই। তোমার কথার কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো। এত কিছু জেনে আর কি করবেন আঙ্কেল? তখনই পাশ থেকে সান্নুন সাহেবের স্ত্রী শাইলা বেগম বলেন, শান্ত হও বাবা। আমার মনে হয় তোমার সাথে নিশ্চয়ই কোনো খারাপ কিছু হয়েছে। তুমি কিছু মনে না করে আমাদের খুলে বলো প্লিজ। শায়লা বেগমের কথায় অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর অয়ন ধীরে ধীরে তার সাথে ঘটা পুরো ঘটনা খুলে বলে।
সব শুনে সালমান সাহেব থমকে যান। শায়লা বেগমের চোখে পানি চলে আসে। কি নিষ্ঠুর, নিজের ছেলেকেও চিনতে পারলো না। যে ছেলে নিজের জীবন বাঁচিয়ে রেখে অন্যের জীবন বাঁচায়, সে 1 বছরের জন্য অপরাধী হতে পারে না। আমি এর শেষ দেখব। আনিকা এবং তানভীর মিথ্যা অপবাদের শিকার হয়েছে আমার এই ছেলে, তাদের আমি দেখে নেব। অয়ন বাবা, আমরা তোমার পাশে আছি। আমরা তোমার নতুন পরিবার। অয়ন তাদের দিকে কৃতজ্ঞতা আর বিস্ময় নিয়ে তাকায়। এই প্রথম সে অনুভব করে এই পৃথিবীতে তার জন্য কিছু মানুষ আছে যারা তাকে ভালোবাসবে, বিশ্বাস করবে। অয়ন, তোমার প্রতিভার অপচয় হতে দেব না। তুমি আমার কোম্পানিতে কাজ করবে, তোমার জীবন তুমি আবার সাজাবে, আর তার জন্য যা যা দরকার আমি তোমাকে সাহায্য করব। এবার তুমি প্রমাণ করে দিবে যে তুমি কি। না আঙ্কেল, আপনাদের দরকার নেই আমার মতো জেল ফেরত একজন আসামির জন্য এত কিছু করার। আমি এর যোগ্য নই। বাবা, তুমি নিজেকে এভাবে ছোট করো না। আমি জানি তুমি নিরপরাধ। তোমার মতো একজন সাহসী এবং সৎ ছেলেকে পাশে পাওয়াটা আমার সৌভাগ্য। অয়ন বাবা, আমরা তোমার আপনজনের মতো। এই পৃথিবীতে তোমার কেউ না থাকলেও আমরা আছি। আমাদের উপর বিশ্বাস রাখো। তাছাড়া আঙ্কেল আন্টি, আমি তো পড়াশোনাটাই করতে পারলাম না। তোমার এসএসসিটা বাদ পড়েছে, তাই তুমি এখন সরকারি ফার্সিতে ভর্তি হবে। কিন্তু আমি কি পারবো? অবশ্যই পারবে বাবা, আমার তোমার উপর বিশ্বাস আছে। আমরাও তোমার পাশে আছি। অয়ন তখন আর কিছু বলে না। সেদিন সন্ধ্যায় হাসপাতাল থেকে রিলিজ নিয়ে সালমান সাহেব তাকে নিজের বাড়িতে নিয়ে যান। বাড়িতে গেলে অয়ন অবাক হয়েছে। তাদের বাড়ির থেকেও বিশাল একটা বাড়ি, যেন এক রাজপ্রাসাদ। ভেতরে প্রবেশ করলে দেখে বাইরের মতোই ভেতরটাও সাজানো গোছানো। অয়ন ভাবে সালমান সাহেব তার বাবার থেকেও ধনী। তার ভাবনার মধ্য দিয়ে হঠাৎ কারো আওয়াজ শোনা যায়। অয়ন তখন সিঁড়ির দিকে তাকায়। একটা সুন্দরী মেয়ে নেমে এসেছে। মেয়েটার পরনে ছিল গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ। খোলা চুলগুলো পিঠের উপর ঢেউ খেলছিল, আর তার চোখে মুখে ছিল এক স্নিগ্ধতা যা অয়নকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। মেয়েটা যেন এক অপসূরি। মেয়েটা সালমান সাহেবের সামনে এসে বলে, বাবা, এই ছেলেটিকে? ও হচ্ছে অয়ন। আর অয়ন, ও হচ্ছে আমার একমাত্র মেয়ে নিশি। তারপর সালমান সাহেব শুরুর থেকে সবটা খুলে বলেন, কিভাবে অয়ন তাকে বাঁচালো। কিন্তু অয়নের অতীতটা তিনি বলেন না, শুধু বলে অয়ন জেল ফেরত, ওর কেউ নেই। কথা শেষ করে সালমান সাহেব বলেন, আচ্ছা নিশি, তুই তাহলে অয়নকে তোর পাশের রুমটা দিয়ে দে। নিশি কিছু না বলে উপরের দিকে যায়। অয়নও তার পেছন পেছন আসে। নিশি সোজা তার রুমে গিয়ে দাঁড়ায়। অয়নও তার পেছনে গিয়ে থামে। তারপর নিশি বলে, এই যে শুনুন, আমার বাবাকে আপনি বাঁচিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনি আপনার সীমার মধ্যে থাকবেন। মানে সোজা, বাবা আপনাকে নিজের ছেলের মতো ভালোবাসতে পারে, কিন্তু আমার কাছে আপনি কেবল একজন অতিথি। আমি চাই না আমার ব্যক্তিগত জীবনে আপনার কোনো হস্তক্ষেপ থাকুক। দেখুন, আমি এখানে থাকতে চাইনি। আঙ্কেল আর আন্টির জোরাজুরিতেই এখানে এসেছি। আর আপনার ব্যক্তিগত জীবনে আমার কোনো আগ্রহ নেই। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ভালো, আপনার রুম এটা। কোনো বিশেষ দরকার ছাড়া আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না, কারণ আপনার মতো জেল ফেরত লোকদের সাথে কথা বলতে আমার কেমন যেন লাগছে। এই বলে নিশি তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অয়ন হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এক মুহূর্ত আগে যে মেয়েটাকে তার অপসরী বলে মনে হচ্ছিল, তার কথাই সে যেন মাটিতে পড়ে যায়। অয়নের মনে পড়ে যায় আনিকার কথা, তার অপমানের কথা। সে বুঝতে পারে মানুষ যতই ধনী হোক না কেন, তাদের ব্যবহার বদলায় না। অয়ন দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে প্রবেশ করে। তার মনে হয় এই নতুন জীবনও হয়তো এতটা সহজ হবে না, কিন্তু সে হাল ছাড়তে রাজি নয়। সেদিন রাতে ডিনারের টেবিলে সবাই একসাথে বসেছে। অয়ন, সালমান সাহেব, শায়লা বেগম এবং নিশি। ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা। নিশি তার প্লেটে মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল। অয়নও নীরবে খাচ্ছিল। সেই নীরবতা ভেঙে সালমান সাহেবই প্রথম কথা বলেন, নিশিমা, তোর সাথে আমার একটা কথা ছিল। বলো বাবা। আগামীকাল তুই অয়নকে আমাদের ভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে ভর্তি করিয়ে দিবি, আর ওর যা যা দরকার সব শপিং করে দিবি। সালমান সাহেবের কথা শুনে নিশি চমকে ওঠে। সে মাথা তুলে বাবার দিকে তাকায়। তার চোখে ছিল স্পষ্ট বিরক্তি, কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে সে কিছুই বলতে পারে না, শুধু নীরবে মাথা নাড়ে। আঙ্কেল, শুধু শুধু আবুকে কষ্ট দেওয়ার কি দরকার? আমার এখন কিছু লাগবে না।
একদম না। তুমি আমাদের পরিবারের একজন সদস্য, আর পরিবারের প্রয়োজনে কেউ কষ্ট পায় না। নিশি তোমার বড় বোন, এটা তার দায়িত্ব। ঠিক আছে বাবা। এরপর খাবার টেবিলে আর কোনো কথা হয়নি। ডিনার শেষে অয়ন নিজের ঘরে চলে আসে। সে বুঝতে পারছিল নিশি এই সিদ্ধান্তে খুশি নয়। তার জন্য নিশির মনে হয়তো আরও বেশি ঘৃণা জন্ম নেবে। অয়ন হতাশ হয়ে খাটের এক পাশে বসে পড়ে। এই জীবনটা হয়তো এমনই, একদিক দিয়ে আলো আসে, অন্য দিক দিয়ে অন্ধকার। এক নতুন পরিবার যারা আমাকে ভালোবাসছে, কিন্তু সে ভালোবাসার আড়ালে লুকিয়ে আছে অন্য একজনের ঘৃণা। নিশি আপু ঠিকই বলেছে, আমি তাদের জন্য কেবল একজন অতিথি। আমি এখানে কি করছি? আমার কি এখানে থাকা উচিত? অয়ন দীর্ঘশ্বাস ফেলে। পরক্ষণে তার মনে সাহস জাগে। না, আমাকে এখানে থাকতে হবে। আমাকে প্রমাণ করতে হবে যে আমি জেল ফেরত আসামি হলেও আমার ভেতর সততা আছে। আমাকে প্রমাণ করতে হবে যে আমি নিরপরাধ। এই সুযোগটা আমি হাতছাড়া করতে পারি না। কালকের দিনটা কঠিন হবে জানি, কিন্তু আমাকে লড়তে হবে। অয়ন উঠে বাথরুমে যায়, হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়ে। সারাদিনের ক্লান্তি আর মানসিক চাপ তাকে দ্রুত ঘুমের রাজ্যে নিয়ে যায়। সে এক নতুন ভোরের স্বপ্ন দেখে, যেখানে তার নিজের কোনো পরিচয় থাকবে। এবার দৃশ্য পরিবর্তন হয়। পরের দিন সকালে নাস্তা শেষ করে বাড়ি থেকে বেরোলে নিশি বলে, তুমি কি গাড়ি ড্রাইভ করতে পারো? জি আপু, পারি। ঠিক আছে, তাহলে এই নাও চাবি, আর এই গাড়িটা ড্রাইভ করবে। নিশি তখন গাড়ির পেছনের সিটে গিয়ে বসে পড়ে। অয়ন ড্রাইভিং সিটে বসে। আমি লাইভ লোকেশন সেট করে দিয়েছি, সেটা দেখে চলো। আর শোনো, বাসায় আপু বলল ভার্সিটিতে আমাকে ম্যাম বলে ডাকবে, আর ভার্সিটিতে তুমি আমার ড্রাইভার হিসেবে পরিচিত হবে। বাবার কাছে সম্মান পাচ্ছ, তাই এটা ভেবো না যে আমার কাছেও সম্মান পাবে। বাবার জীবন বাঁচিয়েছো, তাই এটুকু কদর দিচ্ছি। না হলে তোমার মতো জেল ফেরত লোককে আমি কখনো বাড়িতে থাকতে দিতাম না। অয়ন কিছু বলে না। তার বুকের ভেতরটা তুমড়ে মুচড়ে যাচ্ছে। তবু সে নিজেকে সামলে নেয়। এরপর তারা ভার্সিটিতে পৌঁছায়। ভার্সিটির গেটে গাড়ি থামতেই নিশির বান্ধবীরা এগিয়ে আসে। কিরে নিশি, এই ছেলেটা কে? এটা আমার ড্রাইভার। আচ্ছা থোড়া দাঁড়া, আমি একটু আসছি। নিশি তখন অয়নকে নিয়ে অফিস রুমে যায়। সেখানে অয়নের ভর্তির সব কাজ শেষ করিয়ে দেয়। যাও, নিজের ক্লাসরুম খুঁজে নাও, আর ছুটির পর সাথে সাথে গাড়ির সামনে থাকবে। আমার এসে যেন দাঁড়াতে না হয়। অয়ন মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে যায়। অয়ন আর নিশির ডিপার্টমেন্ট আলাদা। তাছাড়া নিশি অয়নের থেকে এক ক্লাস সিনিয়র। অয়ন চলে যাওয়ার পর নিশি তার বান্ধবীদের কাছে ফিরে আসে। কি রে, ড্রাইভার কি পড়াশোনা করে নাকি? ডিজিটাল ড্রাইভার? এ কথা শুনে সবাই হেসে ওঠে। কিন্তু যাই বলিস, ছেলেটা কিন্তু খুব হ্যান্ডসাম, পুরো ক্রাশ কিং লুক। দূর, বাদ দে তো, ক্লাসে চল। অন্যদিকে অয়ন নিজের ক্লাসরুম খুঁজে বের করে। ক্লাসের ভেতরে প্রবেশ করতেই তার দিকে সবার চোখ পড়ে। অয়ন একটা খালি সিটে গিয়ে বসে। ক্লাসের সবাই ফিসফিস করে কথা বলতে শুরু করে। এই ছেলেটা কে রে? বাসরিতে নতুন এসেছে মনে হয়। প্রথম দিনে দেরি করে এসেছে, কি হবে কে জানে। অয়ন এসব কথায় কান দেয় না। তার পুরো মনোযোগ এখন পড়াশোনায়। সে তার ব্যাগ থেকে বই বের করে টেবিলে রাখে। এই জায়গাটা আমার নতুন যুদ্ধক্ষেত্র। আনিকা আর তানভীরের মতো মানুষরা আমার অতীত চিনিয়ে নিয়েছে, কিন্তু আমি আমার ভবিষ্যৎ চিনিয়ে নিতে দেব না। এখানে আমাকে নিজের যোগ্যতায় পরিচিত অর্জন করতে হবে। তখনই ক্লাসে একজন প্রফেসর প্রবেশ করেন। তিনি সবাইকে চুপ করতে বলেন। প্রফেসর ক্লাসের সবাইকে নতুন ছাত্র অয়নের সাথে পরিচয় করিয়ে দেন। সবাই মন দিয়ে শোনো, আজ থেকে তোমাদের ক্লাসে একজন নতুন ছাত্র যোগ দিয়েছে। ওর নাম অয়ন। আশা করি তোমরা সবাই ওকে সাহায্য করবে। ক্লাস শুরু হয়। অয়ন মন দিয়ে সব শুনে। তার চোখে মুখে ছিল জ্ঞানের তৃষ্ণা। সে আনিকা আর তানভীরের দেওয়া অপমানের কথা মনে করে আরও দৃঢ় সংকল্প নিয়ে পড়াশোনায় মনোযোগ দেয়। তার একটাই লক্ষ্য, সালমান সাহেবের বিশ্বাসকে সম্মান জানানো এবং নিজের যোগ্যতায় সবার সামনে নিজেকে প্রমাণ করা। প্রিয় শ্রোতাবৃন্দ, অয়ন কি পারবে তার অতীতের অপমান ভুলে নিজের নতুন জীবন শুরু করতে? তার নতুন ভার্সিটি জীবন কীরকম হবে? প্রথম ক্লাস শেষে স্যার চলে যাওয়ার সময় অয়নকে ডাকেন। এই যে তুমি, ছুটির পর অফিসে আমার সাথে দেখা করো, তোমাকে সবগুলো বই দিয়ে দেব। ঠিক আছে স্যার। এরপর এভাবে ক্লাসগুলো কাটতে থাকে।
ব্রেক টাইমে অয়ন ক্লাসে বসে থাকে। সে ক্যান্টিনে যেতেও ভয় পাচ্ছিল। কোনো অপরিচিত মানুষের সামনে পড়তে চায় না সে। ছুটি হওয়ার পর অয়ন স্যারের থেকে বই নিতে নিতে একটু দেরি হয়েছে। তারপর বইগুলো হাতে নিয়ে গাড়ির কাছে গেলে দেখে নিশি রেগে অগ্নিশর্মা হয়ে আছে। এই ছোট লোক, এত দেরি করলি কেন? তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আপু, স্যারের থেকে বই নিচ্ছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। তোর স্যারের বইয়ের জন্য আমার সময় নষ্ট হচ্ছে। তোর সাহস কী করে হয়? তোর মতো একটা ড্রাইভারের জন্য আমি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো? আর তোকে না বলেছি ভার্সিটিতে আমাকে ম্যাম বলে ডাকবি? আপু, একটু সুন্দরভাবে কথা বলেন প্লিজ। বাহ, তুই আমাকে শেখাচ্ছিস? তোর থেকে আমার কথা শিখতে হবে? একটু তুমি করে ডেকেছি তাই এত ভাব? তুই আমার মুখে তুই শোনারও যোগ্য না, ছোট লোক কোথাকার। অয়ন আর কিছু বলে না। সে ড্রাইভিং সিটে বসে পড়ে। নিশির আগে ফুঁসতে ফুঁসতে পেছনের সিটে বসে। সারাটা রাস্তা গাড়িতে এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করে। অয়ন বুঝতে পারে নিশি তাকে ঘৃণা করে। এরপর নিশি অয়নকে নিয়ে শপিং মলে যায়। যদিও সে বিরক্ত, তবু বাবার আদেশ মানতে হবে। তোর যা যা দরকার তাড়াতাড়ি নে, আমার হাতে বেশি সময় নেই। অয়ন কিছু পোশাক, একটা ল্যাপটপ আর কয়েকটা বইয়ের জন্য অনুরোধ করে। নিশি কোনো কথা না বলে সব বিল মিটিয়ে দেয়। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। ধন্যবাদ আপু। ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই, যা করেছি বাবার আদেশে। আর শোন, এটা নিয়ে বেশি ভাব দেখানোর চেষ্টা করিস না। তোর মতো হাজারটা ছোট লোক আমার বাবার টাকার জন্য ঘুরছে। অয়ন আর কিছু বলে না। সে বুঝতে পারে তার এই নতুন জীবন সহজ হবে না। এখানে তাকে শুধু পড়াশোনায় ভালো করলেই হবে না, বরং নিশির এই ঘৃণা আর অপমানকেও সহ্য করে যেতে হবে। রাতে ডিনারের টেবিলে সালমান সাহেব অয়নকে জিজ্ঞেস করেন, অয়ন বাবা, ভার্সিটিতে তোমার প্রথম দিন কেমন ছিল? খুব ভালো ছিল আঙ্কেল, প্রফেসররা অনেক সাহায্য করেছেন। অয়নের কথায় সালমান সাহেব খুশি হন। কিন্তু অয়ন লক্ষ্য করে নিশি তাকে একটা কঠিন দৃষ্টিতে দেখছে, যেন সে তার বাবার কাছে মিথ্যে বলেছে। অয়ন মনে মনে ঠিক করে সে কখনোই হার মানবে না। সে তার নিজের মূল্য প্রমাণ করবে, শুধু সালমান সাহেবের জন্য নয়, বরং নিজের জন্য। সে নিজেকে এমনভাবে তৈরি করবে যেন তার সামনে সবাই মাথা নত করে। ডিনার শেষে অয়ন নিজের রুমে গিয়ে বারান্দায় দাঁড়ায়। সেই শহরের ঝলমলে আলোর দিকে তাকিয়ে থাকে। তার মনে তখন পরিবারের কথা ঘুরপাক খাচ্ছিল। অয়ন নিজে নিজে বলে, আজ আমার পরিবার আমাকে ছুঁড়ে ফেলেছে, অথচ আমি কখনো ভাবিনি এমনটা হবে। বাবা, মা, ভাই, তোমরা কেন আমাকে বিশ্বাস করলে না? কেন তোমরা ভাবলে যে আমি এমন জঘন্য কাজ করতে পারি? আজ আমি তোমাদের ছায়াটাও দেখতে পারি না, কিন্তু আমি একদিন ঠিকই প্রমাণ করে দিব যে আমি নিরপরাধ ছিলাম। সেদিন তোমরা হয়তো আফসোস করবে। হঠাৎ অয়ন তার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করে। পেছনে তাকালে দেখে সালমান সাহেব দাঁড়িয়ে আছেন। অয়ন কিছু বলার আগেই সালমান সাহেব কথা বলেন, আমি জানি অয়ন, তোমার পরিবারের জন্য হয়তো এখনো তোমার মন খারাপ। এসব জিনিস একটা কালো অতীত হয়ে ভুলে যাও আর ভালো করে পড়াশোনা করো। কয়েকদিন পর থেকে আমার সাথে অফিসেও জয়েন করতে হবে। কি অয়ন, পারবে না? আপনাদের দোয়া থাকলে অবশ্যই পারবো আঙ্কেল। সালমান সাহেব অয়নের মাথায় হাত বুলিয়ে সেখান থেকে চলে যান। অয়ন তখন বারান্দার রেলিং ধরে আবার নিজের মনে কথা বলতে শুরু করে। আজ আমি আবার নতুন করে শুরু করার সুযোগ পেয়েছি। এই সুযোগটা আমি হাতছাড়া করতে দেব না। সালমান আঙ্কেল আর শায়লা আন্টি আমার পাশে আছে, এটি আমার জন্য অনেক বড় পাওয়া। আমি জানি নিশি আপু আমাকে পছন্দ করে না, হয়তো সে ভাবছে আমি তার বাবার করুণা পাওয়ার জন্য এসব করছি, কিন্তু আমি প্রমাণ করে দেব যে আমিও যোগ্য। নিজের যোগ্যতা দিয়ে আমি সব অর্জন করব। আর আনিকা, তানভীর, তোমাদেরকেও আমি দেখিয়ে দিব, যারা আমাকে ছোট লোক বলে অপমান করেছিল তাদের সামনে একদিন আমি মাথা উঁচু করে দাঁড়াবো। অয়ন এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বেডের দিকে এগিয়ে যায়। সারাদিনের ক্লান্তি আর মানসিক চাপ তাকে দ্রুত ঘুমের রাজ্যে টেনে নিয়েছে। সে এক নতুন স্বপ্নের জাল বনে, যেখানে অতীতের অন্ধকার নয়, ভবিষ্যতের উজ্জ্বল আলোই শুধু বিদ্যমান। পরের দিন সকালে অয়ন যখন নাস্তা করছিল, তখন তার মনে নতুন এক উদ্দীপনা কাজ করছিল। আগের রাতের কথোপকথন তাকে যেন নতুন করে বাঁচার শক্তি জুগিয়েছে। নিশি তখনও ব্রেকফাস্ট টেবিলে আসেনি। অয়ন নীরবে নাস্তা শেষ করে উঠে দাঁড়ায়। অয়ন ভার্সিটির জন্য তৈরি হয়ে গাড়ির কাছে যায়। নিশি আগে থেকে সেখানে তার জন্য অপেক্ষা করছিল। কি হলো, এত দেরি করলি কেন? কিছু না, চলুন। অয়ন ড্রাইভ করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে কেউ কোনো কথা বলে না।
ভার্সিটির গেটের কাছে পৌঁছলে নিশি গাড়ি থেকে নেমে যায়। আজকে ছুটির পরে যেন আমার 1 মিনিটও দাঁড়াতে না হয়। অয়ন মাথা নেড়ে সম্মতি জানায়। সে গাড়িটা পার্ক করে ক্লাসের দিকে হেঁটে যায়। নিজের ক্লাসে প্রবেশ করে সে একটা খালি সিটে গিয়ে বসে। তার পাশে বসে থাকা এক ছাত্র তার দিকে অবাক হয়ে তাকায়। অয়ন নিজের মনে বলে, এটি আমার নতুন শুরু, এখান থেকে আমি সব প্রমাণ করব। ঠিক তখনই একজন প্রফেসর ক্লাসে প্রবেশ করেন। তিনি বেশ গম্ভীর প্রকৃতির। তিনি একটা জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে দেন। আজ আমি দেখব তোমাদের মধ্যে কার গণিতের উপর কতটা দখল আছে। এই সমস্যার সমাধান যে করতে পারবে তাকে আমি ক্লাসের সেরা ছাত্র হিসেবে বিবেচনা করব। প্রফেসর বোর্ডে সমস্যাটা লিখে দেন। সবাই মাথা নিচু করে খাতা কলম নিয়ে বসে পড়ে। কিন্তু সমস্যাটা এতটাই জটিল ছিল যে কেউ এর সমাধান করতে পারছিল না। ক্লাসের মধ্যে নীরবতা নেমে আসে। কি হলো, কেউ পারছো না? কেউ কোনো উত্তর দেয় না। তখন অয়ন ধীরে ধীরে হাত তোলে। প্রফেসর অবাক হয়ে তার দিকে তাকান। তুমি কি পারবে? জি স্যার, পারবো। অয়ন উঠে দাঁড়ায় এবং বোর্ডে গিয়ে সমস্যাটার সমাধান করা শুরু করে। সে খুব দ্রুত এবং নিখুঁতভাবে সমাধানটা শেষ করে। ক্লাসের সবাই হতবাক হয়ে যায়। প্রফেসর অয়নের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যান। অসাধারণ, তুমি তো দেখছি খুব প্রতিভাবান। তোমার নাম কি? অয়ন স্যার। চমৎকার, তুমি সত্যিই একজন ট্যালেন্টেড স্টুডেন্ট। অয়ন তার সিটে ফিরে যায়। ক্লাসের সবাই ফিসফিস করে তার প্রশংসা করতে থাকে। অয়ন সব শুনেও নীরব থাকে। ক্লাস শেষে অয়ন লাইব্রেরিতে গিয়ে বসে। সে জানে এই সামান্য প্রশংসাতেই তার কাজ শেষ হয়ে যায়নি। তার এখনো অনেক পথ বাকি। লাইব্রেরিতে এক মনে পড়াশোনা করার পর সে ছুটির জন্য অপেক্ষা করতে থাকে। ভার্সিটি ছুটি হওয়ার পর অয়ন গাড়ির কাছে গিয়ে অপেক্ষা করতে থাকে। তার কাছে তখন তার নিজের যোগ্যতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। প্রিয় শ্রোতা, অয়নের এই প্রতিভার খবর কি নিশির কানে পৌঁছবে? তাদের সম্পর্কের টানাপোড়েন কোন দিকে যাবে? এভাবেই দিনগুলো কাটতে থাকে। প্রায় 1 সপ্তাহ হয়ে গিয়েছে। অয়ন তার নতুন ক্লাসে নিজেকে প্রমাণ করতে শুরু করেছে। তার পড়াশোনার পাশাপাশি সে অফিসের কাজগুলোও শিখছিল। তার মেধা এবং কঠোর পরিশ্রমের কারণে সালমান সাহেব তার উপর আরও বেশি আস্থা রেখেছিলেন। একদিন ভার্সিটিতে পৌঁছানোর পর নিশি গাড়ি থেকে নেমে বলে, আজকে আমার বান্ধবীরাও আমার সাথে বাড়িতে যাবে, তাই ছুটি হওয়া মাত্রই হাজির হবে। অয়ন মাথা নেড়ে সম্মতি জানিয়ে ক্লাসে চলে যায়। সেদিন অয়ন ব্রেক টাইমে লাইব্রেরিতে চলে যায়। সেখানে গিয়ে অয়ন পড়ায় মনোযোগ দেয়। ভার্সিটি কখন ছুটি হয়েছে তার খবরই নেই। হঠাৎ ঘড়ির দিকে চোখ মেলে দেখে, আরে 20 মিনিট আগেই ভার্সিটি ছুটি হয়ে গিয়েছে। অয়ন তাড়াতাড়ি দৌড়ে গাড়ির কাছে যায়। গাড়ির কাছে যেতেই নিশি তার বান্ধবীদের সামনে অয়নের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তোর সাহস কত বড়! 20 মিনিট ধরে তোর জন্য অপেক্ষা করছি। আমি দুঃখিত আপু, আমি লাইব্রেরিতে ছিলাম। কখন যে সময় চলে গেছে বুঝতে পারিনি। লাইব্রেরিতে? তুই নাকি ড্রাইভার? আমাদের ড্রাইভার লাইব্রেরিতে কি করে? নাকি লাইব্রেরির শব্দটাও তোর কাছে নতুন? অয়নের গাল লাল হয়েছে। সে সবার সামনে অপমানিত হয়ে মাথা নিচু করে। নিশির বান্ধবীরা ফিসফিস করে হাসছিল। নিশি, এটা তো ড্রাইভার, দেখতে তো মনে হচ্ছে কোনো মডেল। নিশি, তোর বাবা কি একে মডেলিং স্কুল থেকে ড্রাইভিং শেখাতে পাঠিয়েছে? চুপ কর তোরা, যা যা গাড়িতে ওঠ। নিশি তার বান্ধবীদের নিয়ে গাড়িতে উঠে পড়ে। অয়ন দ্রুত ড্রাইভিং সিটে বসে। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। তার মনে পড়ে যায় আনিকার অপমানের কথা। আজ নিশি তাকে আবার সেই একই অপমান করল। আপু, আপনি কি সত্যি আমাকে ড্রাইভার বলছেন? আর কি ভাববো, তুই তো ড্রাইভার। আমার বাবার দয়ায় আমাদের বাড়িতে আছিস। অয়ন আর কিছু বলে না। তার মনে প্রতিজ্ঞা আরও দৃঢ় হয়। সে প্রমাণ করে দেবে সে কি, তার আসল পরিচয় কি। প্রিয় শ্রোতা, অয়নের উপর নিশির এই আচরণ কি শুধুই ঘৃণা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আর অয়ন কি পারবে নিজের প্রতিজ্ঞা পূরণ করতে? এরপর এভাবেই দিনগুলো কাটতে থাকে। অয়ন এখন নিশির সঙ্গে পারতপক্ষে কোনো কথা বলে না। নিশি কোনো প্রশ্ন করলে সে শুধু হ্যাঁ, না বা হুঁ বলে উত্তর দেয়। অয়ন এখন আর কোনো বিতর্কে জড়াতে চায় না। সে নিজেকে শুধু পড়াশোনা আর নিজের লক্ষ্যের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে। রাতের বেলা অয়ন তার রুমে বসেছিল। সে তার ল্যাপটপে অফিসের একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল। অয়নের মনে তখন তার জীবনের অতীত এবং বর্তমানের ভাবনাগুলো ভিড় করে আসে।
অয়ন একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজে নিজে বলে, এই নীরবতা হয়তো আমার জন্য সবচেয়ে ভালো। যখন মুখ খুলেছি তখন শুধু অপমান আর আঘাত পেয়েছি। এখন আমি শুধু আমার কাজ দিয়ে সবার জবাব দেব। যে হাত দিয়ে আমাকে থাপ্পড় মারা হয়েছিল, একদিন সেই হাতই আমার সামনে সম্মান জানাতে হাত জোর করবে। আমি আর আনিকা বা তানবীরের মতো ছোট মনের মানুষদের নিয়ে ভাববো না। তাদের জীবন তাদের কাছে, আমার জীবন আমার কাছে। আমি এখন শুধু নিজের জন্য বাঁচব। অয়নের এই নীরবতা কিছুটা হলেও নিশি বুঝতে পারে। সে লক্ষ্য করে অয়নের চোখে এখন আর কোনো দুর্বলতা নেই, বরং এক ধরনের জেদ আর দৃঢ়তা দেখা যায়। অয়নের নীরবতা যেন নিশির মনে এক ধরনের অস্বস্তি তৈরি করে। সে তার রুমে একা বসে অয়নের কথা ভাবে। ছেলেটা এমন চুপ হয়ে গেল কেন? আজকাল কোনো কথাই বলে না। আমার প্রতিটা কথা শুধু হ্যাঁ নাতে উত্তর দেয়। সে কি আমাকে সত্যি ঘৃণা করছে? আমি তাকে অপমান করেছি, ঠিক আছে, কিন্তু সে তো কোনো প্রতিবাদ করে না। তার নীরবতা আমাকে ভয় পাইয়ে দেয়। মনে হচ্ছে সে হয়তো কোনো বড় কিছু করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কি? তার মতো একজন ড্রাইভারের আবার কিসের প্রস্তুতি? কিন্তু আমি তাকে আর দুর্বল ভাবি না। তার চোখে যে আগুন দেখেছি তা আমাকে অবাক করে দেয়। বাবা হয়তো ঠিকই বলেছে, ছেলেটা সাধারণ নয়। এভাবে অয়ন ও নিশির মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়। দুজনেই নিজেদের জগতে নিজেদের মতো করে বাস করতে শুরু করে। অয়ন তার লক্ষ্যে অবিচল, আর নিশি অয়নের এই পরিবর্তন দেখে চিন্তিত। তাদের এই নীরব সম্পর্ক নতুন কোন দিকে মোড় নেবে তা দুজনের কেউই জানে না। প্রিয় শ্রোতা, অয়ন কি পারবে তার লক্ষ্যে পৌঁছতে? আর নিশির মনে কি অয়নের প্রতি ঘৃণা কমে এক নতুন অনুভূতির জন্ম নেবে? দিনগুলো এই অদৃশ্য দেয়ালের মধ্য দিয়ে কাটছিল। অয়ন নিজেকে পড়াশোনা আর অফিসের কাজের মধ্যে ব্যস্ত রেখেছিল, আর নিশি তার নীরবতা ও দৃঢ়তা দেখে অবাক হচ্ছিল। একদিন রাতে খাবার টেবিলে বসে সালমান সাহেব অয়নকে বললেন, তো অয়ন, দিনগুলো কেমন কাটছে? তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না আঙ্কেল, তেমন কোনো সমস্যা হচ্ছে না। আমার তোমার প্রফেসরের সাথে কথা হয়েছে। তিনি তোমার নামে খুবই সুন্দর রিভিউ দিয়েছে। তো আমি এখন একটা পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা আঙ্কেল? আগামীকাল থেকে তোমার রুটিন পরিবর্তন আসবে। পরশুদিন থেকে তুমি আমার অফিসে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর হিসেবে জয়েন করবে। কি বলছেন আঙ্কেল? এটা তো আপনার পদের পদ। এত বড় পদ সামলানো আমার দ্বারা হবে না। আমার সম্পূর্ণ আস্থা আছে তুমি পারবে। সারা জীবন এই কোম্পানি সামলাতে সামলাতেই গেল। কয়েকটা দিন একটু বিশ্রাম নিতে চাই। অয়ন যদি কোম্পানি সামলায় তাহলে ওর পড়াশোনার কি হবে? সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আমি অয়নকে ওর নিজস্ব একটি গাড়ি দিব। অয়নের যদি কখনো ফার্সিতে যেতে ইচ্ছে করে তাহলে যাবে। আর মূল কথা হচ্ছে, বাড়িতে আমি ওর জন্য দুজন শিক্ষক রেখেছি। ওনারা প্রতিদিন অয়নের বলার সময়ে ওকে এসে পড়িয়ে যাবে। তাই ফার্সিতে না গেলেও সমস্যা নেই। তাহলে অয়নকে জিজ্ঞেস করো, ও যদি রাজি থাকে তাহলে বাকিটা, না হলে ওকে চাপ দেওয়ার দরকার নাই। তাহলে অয়ন, তোমার মতামত কি? অয়ন এতক্ষণ যাবৎ চুপ করে সব কথা শুনছিল। সালমান সাহেবের ডাকে অয়নের ঘোর ভাঙে। কি ব্যাপার অয়ন, কি ভাবছো? আঙ্কেল, আমি আগামীকাল জানাবো, আমাকে একটু সময় দিন। ঠিক আছে অয়ন, কোনো সমস্যা নেই। এরপর ডিনার শেষ করে যে যার রুমে চলে যায়। পুরো খাবার টেবিলে নিশি একটা কথাও বলেনি। সে শুধু অয়নের দিকে বিরক্তি আর ঘৃণা নিয়ে তাকিয়েছিল। রুমে গিয়ে নিশির আগে ফুঁসতে ফুঁসতে পায়চারি করছিল। সে নিজের মনে বিড়বিড় করে কথা বলছিল। বাবা কি পাগল হয়ে গিয়েছে? এই জেলখাটা ছেলেকে কিনা পুরো কোম্পানির দায়িত্ব দিয়ে দেবে? যে আমার ড্রাইভার হওয়ার যোগ্য না তাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর বানাতে চায়? ভাবার কি আমার উপর কোনো বিশ্বাস নেই? আমি ফাইনাল ইয়ারের ছাত্রী। কোম্পানি সামলানোর দায়িত্ব পেলে আমার পাওয়া উচিত, ওর নয়। এই ছেলেটা নিশ্চয়ই বাবাকে কোনোভাবে বশ করেছে। না, এটা হতে পারে না। আমি ওকে কিছুতেই আমার কোম্পানিতে এত বড় পদ নিতে দিব না। নিশি রাগ আর হতাশায় জর্জরিত হয়ে একসময় বিছানায় শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়। অন্যদিকে অয়ন নিজের রুমে চিন্তায় পায়চারি করছিল। তার মাথায় তখন হাজারো ভাবনা ঘুরপাক খাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর, এটা কি আমার জন্য সঠিক সিদ্ধান্ত? একদিকে আমার জীবন পুরোপুরি বদলে যাওয়ার সুযোগ, আর অন্যদিকে নিশিয়াপুর ঘৃণা। আমি যদি এই পদ গ্রহণ করি তাহলে আমার উপর তার রাগ আরও বেড়ে যাবে। সে আমাকে আরও বেশি ঘৃণা করবে। কিন্তু যদি না করি তাহলে আঙ্কেলকে হতাশ করব। তিনি আমাকে এত বিশ্বাস করেন, তিনি আমার জন্য সব ব্যবস্থা করে নিয়েছেন। আমাকে তিনি যে সম্মান দিয়েছেন
তা আমি হারাতে পারি না। তাছাড়া এই পদের মাধ্যমে আমি তানভীরের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করতে পারবো। সমাজের চোখে আমি আবার সম্মান ফিরে পাবো। কিন্তু সত্যি কি আমি এর যোগ্য? অয়ন নিজের অতীতের কথা ভাবে। তার পরিবার তাকে যেভাবে ছুঁড়ে ফেলেছিল, সেই কষ্টটা এখনও তার বুকে বাজে। সে জানে এই সুযোগটা তার জীবনে দ্বিতীয়বার নাও আসতে পারে। সে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছে। চিন্তার এক পর্যায়ে সে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তার চোখ বন্ধ হয়ে আসলেও মস্তিষ্ক কাজ করতে থাকে। সে তার সামনে দুইটা পথ দেখতে পায়। একটাতে রয়েছে সম্মান, সুযোগ এবং নিজের প্রতি বিশ্বাস, আর অন্যটাতে রয়েছে অতীতের ব্যর্থতা এবং অপমান। প্রিয় শ্রোতাবৃন্দ, অয়ন কি শেষ পর্যন্ত এই পদ গ্রহণ করবে? তার সিদ্ধান্ত কি হবে? আর যদি সে এই পদ গ্রহণ করে, তাহলে নিশির প্রতিক্রিয়া কেমন হবে? পরের দিন সকালে অয়ন তার রুমে বসেছিল। সে আগেই রাতের কথাগুলো ভাবছিল। হঠাৎ দরজায় টোকা পড়ে। সালমান সাহেব রুমে প্রবেশ করেন। তাহলে কি ভাবলে অয়ন? আঙ্কেল, আমি কি পারবো যদি কোনো ভুল করে ফেলি? সালমান সাহেব অয়নের কাঁধে হাত রাখে। ভুল তো সবাই করে বাবা, কিন্তু সেই ভুল থেকে যারা শিক্ষা নেয় তারাই জীবনে সফল হয়। আমি তোমার উপর বিশ্বাস রাখি, তুমি সব পারবে। নিজেকে দুর্বল ভেবো না। আমি জানি তোমার মধ্যে সেই মেধার বুদ্ধি আছে, যা দিয়ে তুমি এই কোম্পানিকে আরো অনেক দূর নিয়ে যেতে পারবে। সালমান সাহেবের কথা শেষ হলে অয়ন কিছুক্ষণ চুপ থাকে। সে বুঝতে পারে সালমান সাহেব তাকে কতটুকু বিশ্বাস করেন। তখনই সালমান সাহেব একটা গাড়ির চাবি অয়নের হাতে দেয়। এরপর তিনি একটা ক্রেডিট কার্ড অয়নের হাতে দিয়ে বলেন, এটা এখন থেকে তোমার। আজ ভার্সিতে যেতে হবে না। এখন তুমি শপিং মলে যাবে, যে কিছু ফর্মাল ড্রেস আর একটি দামি দেখে মোবাইল ফোন কিনবে। কিন্তু কোনো কিন্তু নয়। বর্তমান যুগে মোবাইল ছাড়া চলা যায় নাকি? আর একটু ভালো দেখে দামি ল্যাপটপও কিনবে। কিন্তু আঙ্কেল, ল্যাপটপ তো আছে। ওটা তোমার ব্যক্তিগত কাজের জন্য। ব্যবসার কাজে ব্যবহারের জন্য আরেকটি নেবে। বাড়িতে এসে তোমার নতুন মোবাইল দিয়ে আমাকে কল করবে। কিন্তু আঙ্কেল, আমি সিম পাবো কোথায়? ও, সেটা তো ভেবেই দেখিনি। তোমার তো এখনো ভোটার আইডি কার্ড হয়নি। আচ্ছা, আমি তোমার একটি কার্ড আজকের মধ্যে রেডি করব। এখন যাও, শপিং করে এসো। গাড়ি নিচে আছে। তারপর অয়ন নিচে এসে নাস্তা করে। ডাইনিং টেবিলে নিশিও ছিল। নিশি আর চোখে অয়নের দিকে তাকাচ্ছিল। তারপর অয়ন তৈরি হয়ে বাড়ি থেকে বের হয়। নিশিও তার ভার্সিটিতে যাওয়ার জন্য অয়নের পেছন পেছন বের হয়। তখন অয়ন তার পকেট থেকে সালমান সাহেবের দেওয়া চাবিটি বের করে প্রেস করতেই একটা কালো অডি আর S7 গাড়ির লাইট জ্বলে ওঠে। আঙ্কেল এত দামি গাড়ি দিয়েছে দেখে অয়ন অবাক হয়, আর পেছনে নিশিও এটা দেখে অবাক হয়ে যায়। তখন অয়ন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়, আর নিশি তখনও সেখানে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তখন নিশি বুঝতে পারে যে তার বাবা হয়তো অয়নকে সব দায়িত্ব দিয়েছে। নিশি রাগ আর অপমানে ঝলে ওঠে। সে দ্রুত বাড়ির ভেতরে ফিরে আসে এবং বাবাকে খুঁজতে থাকে। সালমান সাহেবকে বসার ঘরে দেখতে পেয়ে সে রাগে ফুঁসতে ফুঁসতে তার কাছে যায়। বাবা, এটা কি হচ্ছে? ওই ছেলেটাকে তুমি এত দামি গাড়ি দিয়েছো, আর ওকে কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর বানাচ্ছ? তুমি কি পাগল হয়ে গেছো? নিশি, অয়নকে আমি তোমার চেয়েও ভালোভাবে চিনি। ও একজন সৎ এবং যোগ্য ছেলে। ওকে এত বড় দায়িত্ব দিতে আমার কোনো দ্বিধা নেই। ওর কি যোগ্যতা আছে? ও একটা জেল খাটা আসামি, একটা ড্রাইভার। তুমি আমাকে বিশ্বাস না করে ওকে এত বড় পদ দিচ্ছ। আমি তোমার মেয়ে। আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমি জানি অয়ন এই পদের জন্য তোমার চেয়েও বেশি যোগ্য। ও এই পদের মর্যাদা রাখতে পারবে। তাহলে তুমি আমাকে কেন ফাইনাল ইয়ারে পড়তে পাঠিয়েছো? তোমার কোম্পানি সামলানোর জন্য আমাকে তো যোগ্য মনে করা উচিত ছিল। আমি তোমাকে সব শিখিয়েছি, কারণ আমি চেয়েছি তুমি যোগ্য হও। কিন্তু অয়নকে এই দায়িত্ব দেওয়ার পেছনে আমার কিছু পরিকল্পনা আছে। আমি চাই অয়ন আমার পাশে থেকে কাজ করুক। তাহলে কি আমি তোমার কাছে কিচ্ছু না? তোমার কাছে কি আমার কোনো মূল্য নেই? আমার কাছে তোমার মূল্য সবচেয়ে বেশি, কিন্তু জীবনের প্রতিটি পথেই তোমাকে যোগ্যতার প্রমাণ দিতে হবে। সেটা তোমার নিজের জন্য। নিশির আগে কোনো কথা না বলে নিচের রুমে চলে যায়। তার চোখে জল। সে ভাবে বাবা তার চেয়ে অয়নকে বেশি গুরুত্ব দিচ্ছে। অয়ন এখন তার জীবনের প্রতিটি ক্ষেত্রে তার চেয়ে এগিয়ে যাচ্ছে।
অন্যদিকে অয়ন শপিং মলে গিয়ে সালমান সাহেবের নির্দেশ মতো সব কিছু কিনে নেয়। সে কিছু ফর্মাল স্যুট, দামি মোবাইল এবং একটা উচ্চমানের ল্যাপটপ কেনে। কেনাকাটা শেষে বিল দিতে গিয়ে সে দেখে তার মোট খরচ হয়েছে প্রায় 4 লক্ষ টাকা। অয়ন অবাক হয়ে যায়। সালমান সাহেবের দেওয়া ক্রেডিট কার্ডে যে কোনো সীমা নেই তা দেখে সে স্তম্ভিত হয়। তার মনে পড়ে যায় তার বাবাও একজন ধনী ব্যবসায়ী ছিলেন, কিন্তু কখনো এত টাকা খরচ করার কথা তিনি ভাবেননি। অয়ন এখন বোঝে সালমান সাহেব তাকে কতটা বিশ্বাস করেন এবং তার জন্য কতটুকু করতে পারেন। কেনাকাটা শেষে অয়ন বাড়ি ফিরে আসে। গাড়িটি পার্ক করে সে ভেতরে প্রবেশ করতে শায়লা বেগম তার সামনে আসেন। কি অয়ন বাবা, সব কেনাকাটা হয়েছে? হ্যাঁ আন্টি, সব কেনা হয়েছে। আমার মনে হয় নিশি যা করেছে তা ঠিক করেনি। ও এখনো তোমাকে বুঝতে পারছে না। আন্টি, আমি তার জায়গা থেকে তাকে বুঝতে পারছি। তার রাগ হওয়াটা স্বাভাবিক। আমি জানি একদিন সে আমাকে ঠিকই বুঝবে। শায়লা বেগম অয়নের কথায় মুগ্ধ হয়েছেন। তিনি বুঝতে পারেন অয়ন শুধু সাহসী নয়, বরং খুবই ধৈর্যশীল এবং বিচক্ষণ। অয়ন তার রুমে গিয়ে নতুন মোবাইল ফোনটা চালু করে। সে নতুন সিম কার্ডটি মোবাইলে ঢুকিয়ে সালমান সাহেবকে কল করে। আসসালামু আলাইকুম আঙ্কেল, এটাই আমার নাম্বার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি নাম্বারটা সেভ করে দেব। আমি তোমাকে 2টা নাম্বার মেসেজ করে দিচ্ছি। এগুলো হচ্ছে তোমার শিক্ষকদের নাম্বার। প্রতিদিন ওনাদের তোমার পড়ার সময় জানিয়ে দিও, ওনারা এসে পড়িয়ে যাবেন। এরপর অয়ন তার শিক্ষকদের সঙ্গে কথা বলে। তারা খুব খুশি হয় এবং জানায় পরের দিন থেকেই তারা ক্লাস শুরু করবেন। অয়ন এরপর সালমান সাহেবের দেওয়া ল্যাপটপ নিয়ে বসে। সে নিজের পড়াশোনার রুটিন তৈরি করে এবং অফিসের প্রজেক্টগুলো নিয়ে কাজ করা শুরু করে। এদিকে নিশি তার রুমে বসেছিল। সে তখনও রাগে ফুঁসছিল। হঠাৎ তার মনে হয় অয়ন কি সত্যি সত্যি তার বাবার দেওয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টরের পদ গ্রহণ করেছে। এই প্রশ্নের উত্তর জানতে সে অয়নের ঘরের দিকে যায়। অয়নের ঘরের দরজা খোলা ছিল। নিশি উকি দিয়ে দেখে অয়ন তার নতুন ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে কাজ করছে। তার চারপাশে অনেক বই। অয়নের মুখে এক দৃঢ়তার ছাপ। নিশি অবাক হয়ে যায়। সে ভাবে এই ছেলেটা কি সত্যিই বদলে গেছে। নিশি দ্রুত তার বাবার কাছে যায়। বাবা, তুমি কি অয়নকে কোম্পানির দায়িত্ব দিয়ে দিলে? হ্যাঁ, দিয়েছি। আগামীকাল অফিসিয়ালভাবে এটা অ্যানাউন্স করা হবে। আর তুই দেখে নিস, ও আমার কোম্পানিকে আরও অনেকটা নিয়ে যাবে। আর আমার কি কোনো মূল্য নেই? তোকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি মা, কিন্তু জীবনে একটা রেসের মাঠ, এখানে যোগ্যতার প্রমাণ দিতে হয়। নিশি আর কিছু না বলে ফিরে আসে। সে বুঝতে পারে তার বাবা অয়নের প্রতি কতটা নির্ভরশীল। তার মনে এক নতুন দ্বন্দ্ব শুরু হয়। সে অয়নকে ঘৃণা করে, কিন্তু একই সাথে তার কঠোর পরিশ্রম আর নিষ্ঠা দেখে অবাকও হয়। সে জানে এই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়। তার অতীতের অপমান তাকে আরও শক্তিশালী করে তুলেছে। পরের দিন সকালে অয়ন তার নতুন ফর্মাল পোশাকে সেজে গুজে নিচে নেমে আসে। সে এমনিতেই সুদর্শন, তার উপর ফর্মাল স্যুটে তাকে আরও বেশি হ্যান্ডসাম লাগছিল। অয়নকে এভাবে দেখে নিশি নিজের অজান্তেই মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তার চোখ যেন অয়নের উপর থেকে সরছিল না। তখনই শায়লা বেগম অয়নের কাছে যান। বাহ বাহ, মাশাল্লাহ, আমার ছেলেটাকে তো খুব সুন্দর লাগছে, কারো নজর না লাগে। ধন্যবাদ আন্টি। শায়লা বেগম অয়নের মাথায় স্নেহ ভরা হাত বুলিয়ে দেন। নিশি তখনও তাকিয়েছিল। অয়ন একবার আর চোখে তার দিকে তাকায়, কিন্তু নিশি দ্রুত চোখ সরিয়ে নেয়। অয়ন কিছু না বলে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। অয়ন অফিসে পৌঁছলে সালমান সাহেব তাকে অভ্যর্থনা জানান। তোমাকে অনেক সুন্দর লাগছে অয়ন, ঠিক আমার স্বপ্ন অনুযায়ী। ধন্যবাদ আঙ্কেল। সালমান সাহেব অয়নকে নিয়ে অফিসে প্রবেশ করেন। তারা সোজা তার ব্যক্তিগত সহকারীর কাছে যান। সবাইকে মিটিং রুমে গিয়েছে? জি স্যার, সব কর্মচারী মিটিং রুমে আছেন। অন্য শাখার কর্মচারীরাও ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। ঠিক আছে অয়ন, আমার সাথে আসো। এরপর তারা দুজন মিটিং রুমে প্রবেশ করেন। রুমের ভেতরে পিন পতন নীরবতা। সবাই সালমান সাহেব এবং তার পাশের সুদর্শন তরুণটির দিকে তাকিয়ে আছে। সালমান সাহেব চেয়ারে বসে সবাইকে উদ্দেশ্য করে বলেন, সারা জীবন এই কোম্পানি সামলাতে সামলাতে কেটে গেল। এবার আমি কয়েকটা দিন একটু বিশ্রাম নিতে চাই। আমার অনুপস্থিতিতে কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর হিসেবে থাকবে মিস্টার অয়ন। সবাই অবাক হয়েছে।
সবাই ফিস ফিস করে কথা বলতে শুরু করে। তাদের সবার মনে একই প্রশ্ন, কে এই ছেলে? এবার মিস্টার অয়ন, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে। অয়ন এগিয়ে যায়। তার মনে কোনো ভয় নেই। সে শান্তভাবে মাইকটা হাতে নেয় এবং বলতে শুরু করে। শুভ সকাল, আমার নাম অয়ন। আমি জানি আপনারা হয়তো আমার পরিচয় নিয়ে অনেক কিছু ভাবছেন, কিন্তু আমি এখানে কোনো পরিচয় দিতে আসিনি। আমি এখানে এসেছি আপনাদেরই একজন হয়ে কাজ করতে। আমি আপনাদের কাছ থেকে শিখতে এসেছি। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এই কোম্পানির উন্নয়নের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। অয়নের কথা শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। তাদের মধ্যে একজন উঠে দাঁড়ায় এবং হাততালি দিতে শুরু করে। তার দেখা দেখি সবাই হাততালি দিতে থাকে। অয়ন সবার হাততালির দিকে তাকিয়ে হাসে। তার মুখে এক ধরনের আত্মবিশ্বাস দেখা যায়। মিটিং শেষে সবাই অয়নের দিকে এগিয়ে আসে। অয়ন সবার সাথে পরিচিত হয়। সে সবার সাথে হাসি মুখে কথা বলে। তার বিনয়ী আচরণ সবার মন জয় করে নেয়। পরের দিন থেকে শুরু হয় অয়নের নতুন ব্যস্ত রুটিন। সকাল 9:30 অফিসে গিয়ে সে গভীর মনোযোগে কাজ করে। তার মেধা এবং কঠোর পরিশ্রম সবার নজর কাড়ে। সন্ধ্যে 6টায় বাড়ি ফিরে সে তার শিক্ষকদের সঙ্গে পড়াশোনা করে। এরপর রাত 9টার পর অফিসের কিছু কাজ করে ডিনার সেরে ঘুমিয়ে যায়। এই রুটিনেই তার দিনগুলো কাটতে থাকে। অন্যদিকে নিশি এখন একা একা ভার্সিটিতে যায়। আগে অয়নকে ড্রাইভারের মতো অপমান করার জন্য হলেও তাদের মধ্যে এক ধরনের যোগাযোগ ছিল। এখন সেই সুযোগটুকু নেই। অয়নের নীরবতা এবং দূরত্ব তাকে আরও বেশি একা করে দিয়েছে। নিশি বুঝতে পারে সে হয়তো অয়নকে কিছুটা মিস করা শুরু করেছে। তার মনে হতে থাকে তার রাগ আর অপমানের জন্যই অয়ন নিজেকে গুটিয়ে নিয়েছে। একদিন রাতে বিছানায় শুয়ে নিশি নিজে নিজে কথা বলতে থাকে। ছেলেটা কেমন বদলে গেল। আগে আমি তাকে কথা শোনালে প্রতিবাদ করত, এখন শুধু নীরব থাকে। আমার প্রতিটি কথাতে যে এমনভাবে এড়িয়ে চলে যেন আমার কোনো অস্তিত্বই নেই। আমি কেন তাকে মিস করছি? একজন ড্রাইভারকে মিস করার তো কোনো কারণই নেই, কিন্তু আমার সত্যি খারাপ লাগছে। সে কি জানে আমার তার নীরবতা ভালো লাগে না? আমাকে অপমান করে তার কি কোনো শান্তি হচ্ছে? আমার বাবা ঠিকই বলেছেন, অয়ন একজন সাধারণ ছেলে নয়, তার মধ্যে এক অধরনের দৃঢ়তা আছে যা আমাকে অবাক করে দেয়। আমি কেন এমন করলাম? তাকে কেন থাপ্পড় মারলাম? এখন যদি আমি তার কাছে ক্ষমা চাই, সে কি আমাকে ক্ষমা করবে? নিশি ভাবতে থাকে অয়নের প্রতি তার ঘৃণা কি তবে এক অন্যরকম অনুভূতির জন্ম দিচ্ছে। সে কি অয়নের নীরবতাকে ভয় পাচ্ছে, নাকি তার প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করছে? তার মনের ভেতর এক দ্বন্দ্ব শুরু হয়। অন্যদিকে অয়ন তার রুমে বসে অফিসের কাজ করছিল। সে তার পড়াশোনার জন্য নতুন একটা পরিকল্পনা তৈরি করছিল। তার সামনে এখন অনেক বড় লক্ষ্য, তাই সে আর সময় নষ্ট করতে চায় না। সে মন দিয়ে কাজ করতে থাকে। দিনগুলো কাটতে থাকে। অয়ন তার কাজে ডুবে থাকে আর নিশি দূর থেকে তাকে দেখে। অয়নের নীরবতা এবং কঠোর পরিশ্রম নিশির মনের মধ্যে জমে থাকা ঘৃণা ধীরে ধীরে দূর করে দেয়। তার মনে এক নতুন অনুভূতি জন্ম নেয়। কিন্তু হঠাৎ একদিন তার মনে একটা প্রশ্ন জাগে। অয়ন জেল ফেরত, কিন্তু কেন সে জেলে গিয়েছিল? এই কারণটা তো সে জানে না। এই প্রশ্নের উত্তর জানতে নিশি দ্রুত তার বাবার কাছে যায়। বাবা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি কি আমাকে সত্যি বলবে? সালমান সাহেব মেয়ের মুখের দিকে তাকায়। বলো মা, কি জানতে চাও? অয়ন কেন জেলে গিয়েছিল? আমি জানি সে কোনো খারাপ কাজ করেনি, কিন্তু তার জেলে যাওয়ার কারণটা কি? নিশির কথায় সালমান সাহেব থমকে যান। তিনি জানতেন একদিন না একদিন এই প্রশ্নের মুখোমুখি তাকে হতেই হবে। তিনি নিঃশ্বাস ছেড়ে সবটা খুলে বলেন। অয়নের বাবা একজন নামী ব্যবসায়ী। অয়ন ছিল তাদের একমাত্র ছেলে। সে খুব মেধাবী ছাত্র ছিল। কলেজে তার সাথে আনিকা নামে একটি মেয়ের সম্পর্ক হয়। আনিকা ছিল খুব লোভী। সে তানবীর নামে একজন বড় লোকের ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়। তানবীরও অয়নের থেকেও ধনী ছিল। তানবীর আর আনিকা মিলে অয়নকে মাদক পাচারে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেয়। এরপর অয়নকে 1 বছরের জন্য জেলে যেতে হয়। পুরো 1 বছরে তার পরিবার কেউ তার সাথে দেখা করেনি। তারপর যেদিন সে জেল থেকে পেরিয়ে তার বাড়িতে যায়, তখন তার পরিবার তাকে ত্যাগ করে। তারপর থেকে সব জানিসই। সালমান সাহেবের কথা শুনে নিশি থমকে যায়। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তার চোখে জল ভরে আসে। সে এক মুহূর্তও দেরি না করে এক দৌড়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে সে বালিশে মুখ গুজে কাঁদতে থাকে।
সে বুঝতে পারে সে এতদিন যাকে ঘৃণা করেছে সে আসলে একজন ভুক্তভোগী। আমি আমি কি করলাম? আমি এমন একজন মানুষকে অপমান করেছি যার জীবনটা মিথ্যা অপবাদে নষ্ট হয়ে গিয়েছিল। আমি তাকে ড্রাইভার বলেছি, আমি তাকে ছোট লোক বলেছি, এমনকি আমি তাকে থাপ্পড়ও মেরেছি। এই মানুষটা এত কষ্ট পাওয়ার পরও কিভাবে এত শান্ত থাকতে পারে? আমি তাকে কেন বুঝিনি? তার নীরবতা আর অহংকার ছিল না, বরং তার অপমানিত হওয়ার কষ্ট ছিল। আমি তার প্রতি এতটা নিষ্ঠুর কেন হলাম? সে তো আমার বাবার জীবন বাঁচিয়েছিল, আর আমি তাকে কিনা শুধু কষ্টই দিয়ে গেলাম। আমি তার কাছে কিভাবে ক্ষমা চাইব? সে কি আমাকে ক্ষমা করবে? নিশি তার নিজের ভুল বুঝতে পারে। তার মনের মধ্যে অনুশোচনা আর অপরাধবোধের এক ঝড় বইতে থাকে। সে বুঝতে পারে তার এই ভুল শুধরানোর জন্য এখন তার আরও অনেক পথ পাড়ি দিতে হবে। পরের দিন সকাল, পুরো বাড়িতে এক ভিন্ন পরিবেশ। এতদিন যে নিশি অয়নকে দেখলেই মুখ ফিরিয়ে নিত, সেই নিশি এখন অয়নের প্রতি যত্নশীল হয়ে উঠেছে। তার এই পরিবর্তন দেখে শায়লা বেগম আর সালমান সাহেব অবাক হলেও মনে মনে হাসছিলেন। অয়ন সকালে নাস্তা করতে ডাইনিং টেবিলে এলে নিশি তার জন্য এক গ্লাস জুস এগিয়ে দেয়। তোমার জন্য জুস। অয়ন অবাক হয়ে তার দিকে তাকায়। সে কিছু না বলে জুসটা হাতে নেয়। শায়লা বেগম আর সালমান সাহেব তখন একে অপরের দিকে তাকিয়ে হাসেন। অয়ন নাস্তা করার সময় নিশি তার দিকে বারবার তাকাচ্ছিল। অয়ন যখন তার প্লেটে কিছু খাবার নিতে যাচ্ছিল, নিশি দ্রুত এগিয়ে এসে সেই খাবারটি তার প্লেটে তুলে দেয়। তোমার এই খাবারটা পছন্দ, তাই দিলাম। অয়ন শুধু ধন্যবাদ বলে। তার চোখে তখন এক মিশ্র অনুভূতি। সে বুঝতে পারছিল না নিশির এই আচরণের কারণ কি। এরপর অয়ন যখন অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, নিশি তার কাছে এগিয়ে যায়। তোমার জুতার ফিতা খোলো। নিশি দ্রুত তার হাতের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে অয়নের জুতোর ফিতে বেঁধে দেয়। অয়ন হতবাক হয়ে নিশির দিকে তাকিয়ে থাকে। এই দৃশ্য দেখে সালমান সাহেব আর শায়লা বেগম নিজেদের হাসি ধরে রাখতে পারছিলেন না। অয়ন অফিস থেকে ফিরে আসার পর নিশি তার জন্য এক কাপ গরম চা নিয়ে আসে। তোমার নিশ্চয়ই কাজের চাপ ছিল, তাই চা বানালাম। অয়ন কিছু বলতে পারছিল না। সেই শুধু অবাক হয়ে দেখছিল নিশি কিভাবে তার প্রতি যত্ন নিচ্ছে। সে বুঝতে পারে নিশি হয়তো তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু তার মনে তখন এক নতুন দ্বন্দ্ব শুরু হয়। সে কি নিশিকে বিশ্বাস করবে যে মেয়েটা তাকে অপমান করেছিল, সেই মেয়েটা এখন তার প্রতি সহানুভূতি দেখাচ্ছে? নিশি অয়নের কাছে চলে যায়, তার চোখে জল। অয়ন, আমি খুব দুঃখিত। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি তোমার সাথে যা করেছি তার জন্য আমি লজ্জিত। আমাকে ক্ষমা করে দাও। অয়ন নীরব থাকে। সে কি বলবে তা বুঝতে পারে না। সে শুধু নিশির দিকে তাকিয়ে থাকে। তার মনে তখন আনিকার বিশ্বাসঘাতকতার কথা মনে পড়ে। সে কি আবারও কারো উপর বিশ্বাস করবে? নিশি কাঁদতে কাঁদতে অয়নের কাছে ক্ষমা চাইছিল। তার চোখে তখন অনুশোচনা আর অপরাধ বোধের অশ্রু। সে অয়নের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছিল, ঠিক যেমনটা সে সকালে অয়নের জুতোর ফিতে বাঁধার সময় করেছিল। কিন্তু নিশির চোখের জল দেখে তার মন নরম হয়ে যায়। সে বুঝতে পারে নিশি সত্যি সত্যি অনুতপ্ত। উঠুন আপু। নিশি অয়নের কথা শুনে উঠে দাঁড়ায়। অয়ন তার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। সমস্যা নেই আপু, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। অয়নের কথা শুনে নিশি অবাক হয়েছে। সে ভাবে অয়ন তাকে এত সহজে ক্ষমা করে দিল। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিলে? হ্যাঁ, কারণ আমি জানি মানুষ ভুল করে, কিন্তু সেই ভুল যখন মানুষ বুঝতে পারে তখন থেকে ক্ষমা করে দেওয়া উচিত। অয়নের কথায় নিশির মুখে এক ধরনের স্বস্তি দেখা যায়। সে যেন এক বিশাল ভার থেকে মুক্তি পেয়েছে। ধন্যবাদ অয়ন। তুমি হয়তো জানো না তুমি আমাকে কতটা বড় কষ্ট থেকে মুক্তি দিলে। অয়ন কিছু বলে না, সে শুধু হাসে। সে বুঝতে পারে তার এই নতুন জীবনে সে হয়তো একটা নতুন সম্পর্ক তৈরি করতে পেরেছে। সে এখন আর একা নয়, তার পাশে সালমান সাহেব, শায়লা বেগম এবং এখন নিশিও আছে। পরের দিন থেকে অয়ন ও নিশির সম্পর্ক এক নতুন দিকে মোড় নেয়। নিশি এখন আর অয়নকে ঘৃণা করে না, বরং তার প্রতি সহানুভূতি এবং এক ধরনের আকর্ষণ অনুভব করে। অয়নের জন্য তার কেয়ার যেন এখন আরও বেড়ে গিয়েছে। দিনগুলো সুন্দরভাবে কাটতে থাকে।
দেখতে দেখতে আরও 2 মাস কেটে যায়। একদিন অয়ন যখন অফিসে তার কেবিনে বসে কাজ করছিল, হঠাৎ সালমান সাহেব সেখানে প্রবেশ করেন। অয়ন তাকে দেখে অবাক হয়ে ছাড়িয়ে পড়ে। আরে বসো বসো। অয়ন বসে, সালমান সাহেবও অয়নের সামনে বসেন। আঙ্কেল, আপনি হঠাৎ অফিসে? কোনো সমস্যা হয়েছে? না না, তেমন কোনো সমস্যা হয়নি। তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে, যেটা বাড়িতে বলা সম্ভব না, তাই অফিসে আসতাম। জি আঙ্কেল, বলুন কি কারণ? আমি চাচ্ছিলাম তোমার আর নিশির বিয়ে দেওয়ার জন্য। সালমান সাহেবের কথায় অয়ন বফা থেকে দাঁড়িয়েছে। এমন কথা সে আশা করেনি। আরে বসো বসো, তোমার আন্টিও একই কথা বলেছে। তোমাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে, আর আমার মনে হয় তোমার সঙ্গে নিশিকে বিয়ে দিলে মেয়েটা সবচেয়ে বেশি সুখে থাকতে পারবে। অয়ন কিছুক্ষণ চুপ থাকে। কিন্তু আঙ্কেল, আমি এখন বিয়ে করতে চাই না। তাছাড়া ভালোবাসার উপর থেকে আমার আস্থা উঠে গিয়েছে। না, একবার ভালোবাসায় হেরে গিয়েছে বলে প্রতিবার হেরে যাবে তা কিন্তু নয়। আর সেই ভালোবাসাকে আরও গভীর করে বিয়ে শুধু একটি সামাজিক বন্ধন নয়, এটা দুটো মনের বন্ধন। সালমান সাহেবের কথায় অয়ন কিছুক্ষণ চুপ থেকে ভাবে, আসলে কথাগুলো কিন্তু সত্যি। ঠিক আছে আঙ্কেল, আমি রাজি, কিন্তু নিশি আপু যে আমাকে ভালোবাসে সেটা তো কোনো ক্লিয়ার হয়নি। সেটার জন্য তো আলাদা ব্যবস্থা করা হয়েছে। আলাদা ব্যবস্থা মানে? মনে হচ্ছে আমি আর তোমার আন্টি কিছুদিনের জন্য দেশের বাইরে ঘুরতে যাচ্ছি। তখন তোমরা দুজন বাড়িতে একা থাকবে, দুজন দুজনকে চিনবে। একদিনে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে যে নিশি তোমাকে ভালোবাসে কিনা। বাহ আঙ্কেল, আপনি এত কিছু প্ল্যান করেছেন। অয়নের কথায় সালমান সাহেব কিছুক্ষণ হাসে, তারপর বলেন, পরশুদিন আমাদের ফ্লাইট, আজ রাতে এটা বাসায় বলবো। এখন তুমিও এমন ভান করবে যেন তুমি প্রথম শুনছো। সালমান সাহেবের এত চালাক পরিকল্পনায় অয়ন হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারে না। এরপর সালমান সাহেব অয়নের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসেন। রাতের ডিনারের টেবিলে সবাই একসাথে বসেছিল, সবাই নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় সালমান সাহেব নীরবতা ভেঙে কথা বলেন, শোনো সবাই, আমি আর শাহেদা সিদ্ধান্ত নিয়েছি আমরা কিছুদিন দেশের বাইরে ঘুরতে যাব। একটু রেস্ট দরকার, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। আর পরশুদিন আমাদের ফ্লাইট। শায়লা বেগম আর অয়ন এমন ভাব করে যেন তারা এই খবর প্রথম শুনেছেন। নিশি এই কথা শুনে বেশ খুশি হয়। তোমরা কবে ফিরবে বাবা? সেটা এখনো ঠিক করিনি মা, হয়তো 1 মাস বা তারও বেশি। তোমরা চলে গেলে আমি একা থাকবো, আমার খুব মন খারাপ করবে। আরে একা থাকবে কেন? অয়নের তো অফিস আছে আর তোর ভার্সিটি আছে। সালমান সাহেবের কথা শুনে নিশি অবাক হয়েছে। সে অয়নের দিকে তাকায়, অয়নের মুখে এক ধরনের হাসি দেখা যায়। নিশি কিছুই বুঝতে পারে না। কিন্তু বাবা। আর কোনো কথা নয়, সারা জীবন কাজে কাজে কাটলছি, এবার একটু ব্যক্তিগত সময় কাটাতে চাই। আর এখানে তো তোমরা যে যার মতো থাকবেই, তাতে কারো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। আমি আশা করি তোমরা দুজনেই আমার সিদ্ধান্তকে সম্মান করবে। নিশি আর কোনো কথা না বলে সে বুঝতে পারে তার বাবার এই সিদ্ধান্তকে সে কোনোভাবে অমান্য করতে পারবে না। রাতের খাবার শেষে সবাই নিজেদের রুমে চলে যায়। নিশি তখনও অবাক হয়ে বাবার সিদ্ধান্ত নিয়ে ভাবছিল। তার মনে এক নতুন উত্তেজনা কাজ করছিল। সে একা অয়নের সঙ্গে থাকবে, এই সুযোগে সে হয়তো অয়নকে তার মনের কথা বলতে পারবে। অন্যদিকে অয়ন তার রুমে বসে হাসছিল। সে বুঝতে পারে সালমান সাহেবের এই পরিকল্পনা তাকে নিশির আরও কাছে নিয়ে যাবে। কিন্তু সে কি নিশিকে ভালোবাসতে পারবে? সে কি আনিকার অতীত ভুলে নতুন করে শুরু করতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও তার কাছে অজানা। আরে দর্শক, গল্প কি সুন্দরভাবে এগোচ্ছে, আর আপনারা এখনও লাইক করেননি? তাড়াতাড়ি লাইক করে আসুন, তারপর একটা সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। ঠিক আছে, আমাদের গল্পে বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমাদের গল্প যদি নতুন শুনে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতেও ভুলবেন না যেন। আচ্ছা, পরের দিন সালমান সাহেব আর শায়লা বেগমের চলে যাওয়ার দিন। অয়ন আর নিশি দুজনেই তাদের এয়ারপোর্টে পৌঁছে দেয়। বিমানবন্দরে বিদায় নেওয়ার সময় শায়লা বেগম দুজনকে জড়িয়ে ধরে। তোমরা নিজেদের খেয়াল রেখো, আমরা তোমাদের জন্য অপেক্ষা করব। সালমান সাহেব অয়নকে কিছু জরুরি নির্দেশনা দেন। এরপর তারা বিদায় নিয়ে চলে যান। নিশির মন অনেকটা খারাপ হয়ে যায়। সে চুপচাপ গাড়িতে বসে থাকে। অয়ন গাড়ি চালাতে শুরু করে। গাড়ির ভেতরে
এক গভীর নীরবতা। অয়ন বুঝতে পারে নিশির মন খারাপ। সে কিছু বলতে চায়, কিন্তু কি বলবে তা বুঝতে পারে না। হঠাৎ নিশি নীরবতা ভেঙে কথা বলে ওঠে। তুমি কি ভাবছো? কিছু না আপু। আজ তো বাড়িতে আর কেউ নেই, তাই খুব একা লাগছে। অয়ন অবাক হয়ে যায়। সে বুঝতে পারে নিশি হয়তো আর তার সাথে দূরত্ব রাখতে চায় না। আপনার মন খারাপ কেন? বাবা মা চলে গেছে, তাই আমি একা থাকতে ভয় পাই। অয়ন তখন কিছু বলে না। সে বুঝতে পারে নিশি হয়তো তার কাছে নিজেকে প্রকাশ করতে চাইছে। তারা বাড়িতে ফিরে আসে। নিশি তার রুমে চলে যায়, অয়নও তার রুমে চলে যায়। অয়ন কিছুক্ষণ পর তার অফিসে কিছু কাজ করতে বসে, কিন্তু তার মন তখন কাজের মধ্যে নেই। সে নিশির কথা ভাবছিল। সে বুঝতে পারে নিশি একা থাকতে ভয় পায়, তাই সে তার জন্য কিছু করার সিদ্ধান্ত নেয়। অয়ন তার রুম থেকে বেরিয়ে আসে এবং নিশির রুমের দরজায় টোকা দেয়। কে? আমি অয়ন। নিশি দরজা খুলে অয়নের দিকে তাকায়। কি হয়েছে? চলুন আমরা বাইরে যাই। কোথায়? আপনার মন ভালো করার জন্য। নিশি অয়নের কথা শুনে হাসে। সে কোনো কথা না বলে অয়নের সাথে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়। অয়ন আর নিশি দুজনে একটা রেস্টুরেন্টে যায়। তারা রাতের খাবার খায় এবং একে অপরের সঙ্গে অনেক কথা বলে। তারা নিজেদের জীবনের অনেক কথা শেয়ার করে। নিশি অয়নের কাছে তার শৈশবের কথা বলে, আর অয়ন তার জীবনের কষ্টের কথা বলতে গিয়ে থেমে যায়। তুমি তোমার সব কথা আমাকে বলতে পারো, আমি তোমাকে বিশ্বাস করি। অয়ন নিশির কথায় মুগ্ধ হয়ে যায়। সে বুঝতে পারে নিশি তাকে বিশ্বাস করে। সে তার জীবনের সব কথা নিশির কাছে খুলে বলে। নিশি তার কথা শুনে কাঁদে। সে অয়নের কষ্টের কথাগুলো বুঝতে পারে। আমি তোমার দুঃখের কারণ হয়েছিলাম, তার জন্য আমি লজ্জিত। অয়ন নিশির হাত ধরে। না, আপনি আমার দুঃখের কারণ নন। আপনি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। অয়নের কথায় নিশি তার দিকে তাকিয়ে হাসে। তারা দুজনেই এক নতুন বন্ধনে আবদ্ধ হয়। দেখতে দেখতে দুদিন চলে যায়। এই দুদিনে অয়ন ও নিশি একে অপরের সান্নিধ্যে অনেক কিছুই জেনেছে। তারা দুজন দুজনকে আরও বেশি করে বুঝতে শিখেছে। সালমান সাহেব আর শায়লা বেগমও প্রতিদিন তাদের খবর নিতে, আর অয়ন ও নিশি তাদের মিথ্যে বলে আসছিল যে তারা ভালো আছে। কিন্তু তাদের দুজনের মধ্যে ভালোবাসা ধীরে ধীরে বাড়ছিল। সেদিন রাতে খাবারের সময় নিশি বলে, এই অয়ন, শুনো। জি আপু, বলেন। আসলে আমার ভার্সিটি কিছুদিনের জন্য বন্ধ দিয়েছে। একা একা বাড়িতে থাকতে বোরিং লাগে, তাই আমি আগামীকাল থেকে তোমার সঙ্গে অফিসে যাব। শুধু শুধু অফিসে গিয়ে কি করবেন? আপনি তো আপনার বান্ধবীদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। না, আমি যেটা বললাম সেটাই হবে। আমি কালকে থেকে তোমার সঙ্গে অফিসে যাব। অয়ন কিছু না বলে হেসে মাথা নাড়ায়। পরের দিন সকাল, নিশি রেডি হয়ে গিয়েছে। সে অয়নের সঙ্গে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। আজ অয়ন একটু অন্যরকম কিছু করার পরিকল্পনা করেছে। সে দেখতে চায় নিশি তাকে কতটা ভালোবাসে। তারা অফিসে পৌঁছলে সবাই অবাক হয়েছে। সবাই তাদের দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলতে শুরু করে। অয়ন নিশির দিকে তাকিয়ে হাসে। নিশি বুঝতে পারে অয়ন কেন হাসছে। অয়ন তার কেবিনে প্রবেশ করে। নিশি অয়নের কেবিনের সোফায় বসে পড়ে। অয়ন কাজ করতে শুরু করে। হঠাৎ একটা মেয়ে ওয়ার্কার অয়নের কেবিনে প্রবেশ করে। স্যার, আপনার কফি। অয়ন জানে মেয়েটা তাকে কফি দেওয়ার জন্য আসেনি। সে শুধু তার কাছাকাছি আসার জন্য এমনটা করেছে। ধন্যবাদ। অয়ন কফিটা হাতে নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে হাসে। মেয়েটা অয়নের দিকে তাকিয়ে হাসে। নিশি এই দৃশ্য দেখে কিছুটা রেগে যায়। সে বুঝতে পারে এই মেয়েটা অয়নের প্রতি আগ্রহী। মেয়েটা চলে যাওয়ার পর নিশি অয়নের কাছে যায়। এটা কি হচ্ছে? কি হচ্ছে? তোমার কাছে এই মেয়েটা কেন আসছে? সে আমার জন্য কফি নিয়ে এসেছে। কিন্তু সে কেন এমন করছে? আমি কি করে জানবো? আপনি কেন এত রাগ করছেন? আমার রাগ করার কোনো কারণ নেই। নিশি রাগ করে সোফায় বসে পড়ে। অয়ন মনে মনে হাসে। তার পরিকল্পনা কাজ করছে। এরপর আরেকটা মেয়ে ওয়ার্কার অয়নের কেবিনে প্রবেশ করে। স্যার, এই ফাইলটা আপনার একটু চেক করে দিতে হবে। অয়ন ফাইলটা হাতে নেয়
এবং মেয়েটার সঙ্গে কিছু কথা বলে। নিশি এবার আর চুপ থাকে না, সে দ্রুত তাদের কাছে যায়। ফাইলটা আমার কাছে দাও, আমি এটা দেখব। মেয়েটা অবাক হয়ে নিশির দিকে তাকায়। অয়ন মনে মনে হাসে। মেয়েটা চলে যায়। অয়ন বলে, নিশি আপু, আপনি কেন এমন করছেন? আমার কেন যেন মনে হচ্ছে তুমি এই মেয়েটার সঙ্গে বেশি কথা বলছো। নিশি রাগ করে অয়নের দিকে তাকিয়ে থাকে। অয়ন আর নিশির দুজনেই একা হয়েছে। অয়ন তখন নিশির দিকে তাকিয়ে হাসে। আপনি আমাকে ভালোবাসেন, তাই না আপু? অয়নের কথায় নিশি অবাক হয়েছে। তার মুখে কোনো কথা নেই। তুমি কি বলছো? আপনার চোখের দিকে তাকিয়ে আমি সব বুঝতে পারছি। আপনি আমাকে ভালোবাসেন। নিশি অয়নের কাছে চলে যায় এবং তাকে জড়িয়ে ধরে। হ্যাঁ অয়ন, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আমি তোমার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি, কিন্তু আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। অয়ন নিশির মাথায় হাত রাখে। সেও নিশিকে জড়িয়ে ধরে। আমি আপনাকে ভালোবাসি। দুজনের স্বীকারোক্তিতে তাদের দুজনের মধ্যে ভালোবাসার এক নতুন বন্ধন তৈরি হয়। তারা দুজন দুজনকে নিজেদের মনের কথা বলে। তারা বুঝতে পারে তাদের এই সম্পর্ককে এখন নতুন একদিকে নিয়ে যেতে হবে। অয়ন এবং নিশি একে অপরের ভালোবাসা বুঝতে পারে। তারা দুজনেই এক নতুন অনুভূতির বন্ধনে আবদ্ধ হয়। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে, কিন্তু তাদের সেই মুহূর্ত বেশি স্থায়ী হয় না। কিছুক্ষণ পর সেই মেয়েটি আবার অয়নের কেবিনে প্রবেশ করে। মেয়েটাকে আবার আসতে দেখে নিশি রেগে আগুন হয়ে যায়। সে রাগে ফুঁসতে থাকে। অয়ন এটা বুঝতে পেরে মেয়েটাকে ইশারা করে চলে যেতে বলে। মেয়েটাও অয়নের ইশারা বুঝে সেখান থেকে চলে যায়। তখনই নিশি রেগে সোফা থেকে উঠে অয়নের কাছে আসে। ওই মেয়েটা এতবার তোমার কেবিনে আসছে কেন? আরে আপু, এরা তো ভিন্ন কাজ নিয়ে আসে, তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। অয়নের মুখে আপু শব্দটা শুনে নিশির রাগ আরও বেড়েছে। সে অয়নের কান ধরে টেনে ধরে। আরেকবার শুধু আপু বলবি, তোর খবর করে ছেড়ে দেব। অয়ন হাসে। সে নিশিকে তার কোলে বসিয়ে নেয়। নিশির মুখে তখন এক ধরনের লজ্জা দেখা যায়। অয়ন নিশির হাত ধরে এবং তার হাতে একটা চুমু দেয়। তুমি তো রেগে গিয়ে আরো সুন্দর হয়ে যাও। অয়নের কথায় নিশি তার দিকে তাকিয়ে হাসে। অয়ন তখন নিচু স্বরে বলে, তোমার রাগ, তোমার ঘৃণা, তোমার ভালোবাসা সব আমার কাছে ভালো লাগে। নিশি অয়নের দিকে তাকিয়ে তার বুকের মধ্যে মুখ লুকিয়ে নেয়। সে বুঝতে পারে অয়ন তাকে কতটা ভালোবাসে। তারা দুজনেই একে অপরের সান্নিধ্যে হারিয়েছে। নিশি তখনও অয়নের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। দুজনের চোখে মুখে ভালোবাসার এক অনাবিল আভা। ঠিক তখনই অয়নের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে সে দেখে নিশির বাবা ভিডিও কল করেছে। নিশি তাড়াতাড়ি অয়নের বুক থেকে উঠে চলে যাচ্ছিল, কিন্তু অয়ন নিশির হাত ধরে তাকে আবার কোলে বসিয়ে দেয়। আরে কি করছো? বাবা দেখলে কি বলবে? অয়ন নিশির কথার উত্তর না দিয়ে ফোন রিসিভ করে। ভিডিও কলে নিশি তার কোলে বসে আছে দেখে সালমান সাহেব হাসেন। আলহামদুলিল্লাহ, আমার প্ল্যান সাকসেস। বাবার কথায় নিশি ভ্রু কুচকে ফেলে। প্ল্যান সাকসেসফুল মানে? সালমান সাহেব তখন নিশিকে পুরো ঘটনা খুলে বলেন। কিভাবে তিনি অয়নকে অফিস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর বানানোর প্রস্তাব দিয়েছিলেন, কিভাবে তিনি এবং শায়লা বেগম ঘুরতে যাওয়ার নামে তাদের একা রেখে গিয়েছিলেন। সব শুনে নিশি রেগে যায়। ঠিক আছে বাবা, আমি রাখছি। আমার এখন একজনকে একটু শিক্ষা দিতে হবে। নিশির কথা শুনে সালমান সাহেব হেসে ফোনটা কেটে দেন। নিশি ফোনটা টেবিলের উপর রেখে অয়নকে কিছু বলতে যাবে, তখনই অয়ন নিশির মাথায় পেছন ধরে দুই ঠোঁট এক করে নেয়। নিশি চোখ বড় বড় করে ফেলে। 2 মিনিট পর অয়ন নিশিকে ছেড়ে দিতেই নিশি লজ্জায় লাল হয়েছে। এখন বলো, কি শিক্ষা দেবে? তুমি একটা খারাপ ছেলে। অয়ন হাসে আর নিশিও লজ্জায় হেসে ওঠে। তাদের এই মিষ্টি ভালোবাসার মুহূর্তগুলো চলতে থাকে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। তারা মাঝে মাঝে অফিস শেষে ঘুরতে যেত। সেদিন রাতে ডিনার শেষে নিশি অয়নকে বলে, অয়ন, আজকে আমি তোমার সঙ্গে ঘুমাবো। তুমি কি পাগল হয়ে গেছো? কি সব বলছো এগুলা? কি হয়েছে, একসঙ্গে ঘুমাবো, এতে সমস্যা কোথায়? না নিশি, বিয়ের আগে এটা একদম উচিত হবে না। তুমি তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। উফ, বাবা মা যে কবে আসবে আর কবে যে বিয়ে করব, আর ভালো লাগে না। এ কথা বলে নিশি মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায় আর অয়ন হাসে। এভাবেই তাদের সুন্দর মুহূর্তগুলো কাটছিল। আরও 2 সপ্তাহ পর আজ সালমান সাহেব আর শায়লা বেগম দেশে এসেছে।
অয়ন আর নিশি ইতোমধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেছে। কিছু পরে নিশির বাবা মা বেরিয়ে আসে। নিশি দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। সালমান সাহেব এসে অয়নের কাঁধে হাত দিয়ে বলেন, কি খবর ইন্দ্রিসু? সালমান সাহেবের কথায় অয়ন হেসে ফেলে। জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ। আগামীকাল থেকে আর এই আঙ্কেল বলতে পারবে না। যত আঙ্কেল বলার আজকেই বলে নাও। বুঝলাম না। আগামীকাল তোমাদের বিয়ে, আর বিয়ের পর থেকে তো আর আঙ্কেল বলা যাবে না। সালমান সাহেবের কথায় অয়ন লজ্জা পেয়ে আর কিছু বলে না। অন্যদিকে নিশিও লজ্জায় লাল হয়েছে। তারপর কেউ কিছু না বলে গাড়িতে উঠে বাড়িতে আসে। বাড়িতে পৌঁছে সালমান সাহেব বলেন, তোমরা দুজনকেই শপিং করে এসো, কালকে তোমাদের বিয়ে মেলে কথা। তারপর তারা গিয়ে শপিং করে আসে। এবার দৃশ্য পরিবর্তন হয়। পরের দিন বিয়ের আসরে। বিয়েতে রাজি থাকলে কোণে আপনি 3 বার কবুল বলেন। কবুল কবুল কবুল। বিয়েতে আপনি রাজি থাকলে বর 3 বার কবুল বলেন। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক ধুমধাম করে অয়ন আর নিশির বিয়েটা হয়েছে। বাসর ঘরে প্রবেশের পূর্বে অয়ন কিছুক্ষণ অন্য রুমে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে তখন জীবনের অতীত বর্তমান সব ভেসে উঠছিল। ঠিক তখনই তার কাঁধে কারো হাতের স্পর্শে পিছে তাকিয়ে দেখে সালমান সাহেব দাঁড়িয়ে আছেন। আমি জানি অনু, তোমার মন খারাপ, কারণ জীবনের এত বড় একটি সময় আমাকে ছাড়া কাটিয়েছ। এইসব নিজের কাবু অতীতে ভুলে যাও। আজ আমি তোমাকে আমার সবচেয়ে দামি সম্পত্তি দিয়ে দিলাম। আশা করি তুমি কখনো আমার মেয়েটাকে কষ্ট দেবে না। অয়ন সালমান সাহেবের হাত ধরে। আমি কথা দিচ্ছি আঙ্কেল, আমি কখনো ওর নিশির চোখে পানি আসতে দেব না, কখনো ওর চোখে কোনো দুঃখ রাখবো না। তোমার উপর বিশ্বাস আছে, কিন্তু এটাই কিন্তু শেষ। আগামীকাল থেকে আঙ্কেল বলে কিন্তু খবর আছে। যাও, নিশি তোমার জন্য অপেক্ষা করছে। অয়ন রুমের দিকে যায়। বাসর ঘরে প্রবেশ করলে নিশি অয়নের পায়ের দিকে ঝুঁকে সালাম করে। মাশাআল্লাহ, আপনাকে আজ খুব সুন্দর লাগছে। আর আপনি? আমি তো আপনি আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। নিশির মুখে তখন লজ্জার আভা দেখা যায়। অয়ন তাকে ধরে বিছানায় বসিয়ে দেয়। আজ থেকে আমরা এক নতুন জীবনের শুরু করলাম। আমি খুব খুশি অয়ন। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের জীবনে এখন আর কোনো দুঃখ নেই, শুধু ভালোবাসা আর সুখ। বিছানায় বসে অয়ন একটা রিং নিশির আঙ্গুলে পরিয়ে দেয়। তখন অয়ন কিছু বলতে যাবে, সঙ্গে সঙ্গে নিশি অয়নের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। নিশি এক হাত দিয়ে অয়নের পাঞ্জাবির বোতাম খুলে নেয়। তারা বিছানায় শুয়ে পড়ে। অয়ন লাইট অফ করে দেয়। তারপর উফ, এই দর্শকগুলো দেখছি 1 নম্বরের লুচু। আরেকজনের বাসর ঘরে কাহিনী শুনতে কান পেতে বসে আছে। আমি আর কিছু বলতে পারবো না, আমার লজ্জা লাগে। তো তারপর তারা দুজনে একে অপরের সান্নিধ্যে হারিয়ে যায়। সময় কারোর জন্য অপেক্ষা করে না। অয়ন আর নিশির বিয়ের পর দেখতে দেখতে আজ 2 বছর হয়ে গেল। তাদের সংসার জীবন এখন সুখ আর ভালোবাসায় ভরপুর। এই 2 বছরে অয়ন তার কঠোর পরিশ্রম আর মেধা দিয়ে কোম্পানিকে দেশের সেরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে পরিণত করেছে। তার নেতৃত্বগুণ আর দূরদর্শিতায় কোম্পানি এখন সাফল্যের চূড়ায়। কিন্তু আজ পর্যন্ত অয়ন নিজেকে মিডিয়ার সামনে আনেনি। যখনই সামনে আসার প্রয়োজন হয়েছে তখন সে সালমান সাহেবকে পাঠিয়েছে। কিন্তু তারপরও সবাই জানে কোম্পানিটা এখন সালমান সাহেব নয়, বরং অন্য একজন মেধাবী তরুণ পরিচালনা করছে। আজকে অয়ন আর নিশির 2য় ম্যারেজ অ্যানিভার্সারি। অয়ন নিশিকে বলেছে সন্ধ্যায় তাকে নিয়ে বেরোবে, কিন্তু কোথায় যাবে সেটা বলেনি। আজকে সকালে অয়ন অফিসে যায়নি, নিশিকে সময় দিয়েছে। দুপুরে খাবার খেয়ে অয়ন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। নিশি তার সামনে এসে বলে, আই, তোমার ফাইলগুলো তো নিয়ে গেলে না? অয়ন ফাইলগুলো নিশির থেকে নেয়। ফাইলগুলো হাতে নিয়ে সে নিশিকে একটা চুমু খেতে যাবে, তখনই নিশি তার ঠোঁটের উপর আঙুল রেখে বলে, এখন কোনো দুষ্টামি নয়, সোজা অফিসে যাও। অয়ন মুখ ভেঙচি কেটে চলে যাচ্ছিল। তখনই নিশি তাকে সামনের দিকে ঘুরিয়ে তার ঠোঁটে একটা চুমু দিয়ে দেয়। এখন যাও। অয়ন হাসে। সে তার গাড়ির কাছে যায় এবং দরজা খুলে ভেতরে বসে। গাড়ির গ্লাস নামিয়ে সে নিশির দিকে তাকিয়ে হাসে। নিশিও তার দিকে তাকিয়ে হাসে। অয়ন গাড়ি স্টার্ট দিয়ে অফিসের দিকে রওনা হয়। অয়ন অফিসে পৌঁছলে সে অবাক হয়ে যায়। তার অফিসের লবিতে তার বাবা মা এবং বড় ভাই বসে আছেন। অয়ন তাদের দেখে দ্রুত চোখ সরিয়ে সেখান থেকে চলে যায়।
সে তার কেবিনে গিয়ে বসে। তার মাথায় তখন অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তার মনে তখন অতীতের সেই সব কষ্টের স্মৃতি ফিরে আসছিল। অয়ন তার কেবিনে বসতেই তার ব্যক্তিগত সহকারী পিয়ে আসে। স্যার, আজ সকাল থেকে নিজ গ্রুপ অফ কোম্পানিজ এই মালিক সহ দুজন আপনার জন্য অপেক্ষা করছেন। আমি কারণ জিজ্ঞাসা করলাম, কিন্তু ওনারা কিছুই বলেননি। ওনারা বলেছেন সরাসরি আপনার সঙ্গে কথা বলতে চান। ঠিক আছে, পাঠিয়ে দাও। অয়ন তখন তার মাথার চুল টেনে ধরে। সে বুঝতে পারছিল কারা এসেছে। তখনই তার মা, বাবা এবং বড় ভাই তার কেবিনে প্রবেশ করে। অয়নের হাত তখন রাগে কাঁপছিল। অয়নের বাবা, মা এবং বড় ভাই নীল অয়নের সামনে দাঁড়ান। আপনারা এখানে কেন এসেছেন? বাবা, আমরা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমরা সেদিন তোমাকে ভুল বুঝেছিলাম। ভাই, আমরা তোকে অনেক খুঁজেছি। আমরা জানতাম তুই নির্দোষ। অয়ন চুপ করে থাকে। সে কোনো কথা বলে না। বাবা, আমাদের ক্ষমা করে দে। আমরা তোকে অনেক কষ্ট দিয়েছি। অয়ন তখন তার নীরবতা ভাঙে। ক্ষমা? আপনারা আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন? যেদিন আমাকে ফাঁসানো হয়েছিল সেদিন আপনারা কোথায় ছিলেন? যেদিন আমি জেলে যাচ্ছিলাম সেদিন আপনারা কোথায় ছিলেন? সেদিন তো আপনারা আমাকে বিশ্বাস করেননি। সেদিন তো আপনারা আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আজ আমি সফল, তাই আপনারা আমার কাছে এসেছেন। আমরা তোমাকে অনেক খুঁজেছি। আমরা জানতে পারলাম তুমি হচ্ছে বর্তমান দেশের টপ কোম্পানির মালিক। তখন থেকে আমরা তোমার ঠিকানা খুঁজতে শুরু করি। অয়ন তখন রাগে ফুঁসতে থাকে। আপনারা এখন আমার জীবনে কি চান? আমরা শুধু আমাদের ছেলেকে ফিরে পেতে চাই। আজকের এই দিনটি আমার জন্য অনেক বিশেষ একটি দিন, আর এই বিশেষ দিনটি আমি আপনাদের মতো লোকদের সাথে কথা বলে নষ্ট করতে চাই না। অয়ন তখন তাদের সামনে দিয়ে চলে আসে। তার বাবা, মা, ভাই তার পেছন পেছন আসে। অফিস থেকে বেরিয়ে অয়ন তার গাড়িতে উঠে চলে যায়। তারা সেখানেই দাঁড়িয়ে থাকে। অয়ন তার গাড়িতে বসে নিশিকে কল করে। আমি আসছি, তুমি রেডি হয়ে বের হও। এরপর অয়ন বাড়ির সামনে থেকে নিশিকে তুলে একটা রিসোর্টে পৌঁছায়। রিসোর্টে প্রবেশ করতেই নিশি অবাক হয়ে যায়, কারণ পুরো রিসোর্টটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। চারিদিকে লেখা আই লাভ ইউ নিশি। অয়ন তখন নিশিকে নিয়ে রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গায় যায়। সেখানেই তারা রাতের খাবার খায়। রাতের খাবার শেষে অয়ন তার পকেট থেকে একটা ছোট বক্স বের করে। সে হাঁটু গেড়ে বসে নিশিকে প্রপোজ করে। আমি তোমাকে ভালোবাসি নিশি। আমি তোমাকে আমার জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসতে চাই। তুমি কি আমাকে ভালোবাসবে? নিশি কাঁদতে থাকে। তার চোখে তখন এক ধরনের আনন্দাশ্রু। সে কোনো কথা বলতে পারে না। অয়ন তখন তার আঙুলে একটা হীরের আংটি পরিয়ে দেয়। নিশি অয়নকে জড়িয়ে ধরে। আমিও তোমাকে ভালোবাসি। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে করে রাখবো। আমার জীবনে তুমি এসেছো, এটাই আমার জন্য সবচেয়ে বড় সুখ। এরপর তারা দুজনেই হাতে হাত ধরে আকাশে তাকায়। সন্ধ্যের তারাগুলো যেন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকে চিরকাল। তারা দুজনেই একে অপরের সান্নিধ্যে ভালোবাসার এক নতুন জীবনে প্রবেশ করে। তো দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের আজকের গল্পের শেষ দিকে চলে এলাম। আজকে অয়ন একজন সৎ ও মেধাবী যুবক, যে মিথ্যে অপবাদে জেল খেটেছিল। জীবনের কঠিন পরিস্থিতিতে সে ভালোবাসা ও পরিবারের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়। তবে সালমান সাহেবের সাহায্যে সে তার জীবন নতুন করে সাজানোর সুযোগ পায়। আজকের গল্পটা আমাদের অনেক কিছু শেখায়। গল্পটার প্রধান শিক্ষা হলো, জীবনের কঠিন সময়ে ধৈর্য ও সততা ধরে রাখলে অবশ্যই সাফল্য আসে। ভালোবাসা আর বিশ্বাস থাকলে মানুষ অতীতের সব কষ্ট ভুলে নতুন করে শুরু করতে পারে। তো প্রিয় দর্শকরা, আজকের গল্পটা এখানেই শেষ হলো। যারা এতক্ষণ যাবৎ শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে থেকে গল্পটা উপভোগ করেছেন, তাদের সকলকে অনেক সাধুবাদ, অনেক ধন্যবাদ। আর গল্পটা কেমন লাগলো এবং পরবর্তীতে কী ধরনের গল্প আপনারা চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে একদমই ভুলে যাবেন না কিন্তু। লাইক, কমেন্ট কম্পালসারি, আর সাবস্ক্রাইব, বেল বাটন, শেয়ার করা হচ্ছে ম্যান্ডেটরি। ওকে, আচ্ছা, সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করতে থাকুন। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।